সলিড স্টেটসের প্রথম যে পার্টটা, যে নিয়তাকার কঠিন আর অনিয়তাকার কঠিন, মানে কেলাসাকার কঠিন আর অনিয়তাকার কঠিন, ডেফিনেশন করিয়েছি, বৈশিষ্ট্য করিয়েছি। তারপর বলেছি আমাদের চ্যাপ্টারটা হচ্ছে কেলাসাকার কঠিন নিয়ে। এই কেলাসাকার কঠিন 4 রকমের ছিল: মলিকিউলার, কোভ্যালেন্ট, মেটালিক আর আয়নিক। প্রত্যেকটার প্রপার্টিজ আলাদা আলাদা করে করেছি, প্রত্যেকটার এক্সাম্পল আলাদা আলাদা করে করেছি, আর প্রত্যেকটা কী কী ইন্টার অ্যাটমিক ফোর্স বা ইন্টার মলিকুলার ফোর্স করছে সেটাও আমরা আলাদা আলাদা করে করেছি। একটা টেবিল ফরম্যাট করে নিয়েছিলাম। আই হোপ তোমরা পড়েছো, কারণ আজকে আমি পড়া জিজ্ঞেস করব, আর যে পড়া পারবে না সেরকম ব্যবস্থা নেব আজকে। সো আই বিলিভ তোমরা পড়েছো। এনিওয়েজ, আজকে আমরা চ্যাপ্টারের একদম কোর পার্টে ঢুকে যাচ্ছি। যে বেসিকটা, ফান্ডামেন্টালটা করা দরকার ছিল অলরেডি করে নিয়েছি। কেলাসাকার কঠিন নিয়েই আমাদের পুরো পড়াশোনাটা হবে। তো আজকের পড়াটা হবে কেলাস নিয়ে। হেডিং দাও কেলাস। ইংলিশে এটাকে বলা হচ্ছে ক্রিস্টাল। লেখো কেলাস। পারফেক্ট জিওমেট্রিক্যাল শেপ যেগুলোতে থাকে ওগুলোকেই বলা হয় হচ্ছে কেলাস বা ক্রিস্টাল, ঠিক আছে? কেলাস। ইংলিশে এটাকে বলা হয় হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টাল। ডেফিনেশন লেখো: সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা, নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ, সমসত্ব কঠিন পদার্থ যার সর্বাংশে, যার সর্বাংশে গঠনকারী কণাগুলি, গঠনকারী কণাগুলি, ব্র্যাকেটে লেখো গঠনকারী কণা কী কী বলেছিলাম আমি: অণু, পরমাণু আর আয়ন। তো ব্র্যাকেটে লিখে রাখো অণু, পরমাণু বা আয়ন, ব্র্যাকেট ক্লোজ, সুষমভাবে এবং পর্যায়ক্রমে। এই দুটো টার্মকে আন্ডারলাইন করে রাখো: সুষমভাবে এবং পর্যায়ক্রমে, সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, বিন্যস্ত থাকে তাকে কেলাস বলে, বিন্যস্ত থাকে তাকে কেলাস বলে। তাহলে কি বললাম? সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, আন্ডারলাইন, এবং নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ সমসত্ব কঠিন পদার্থ যার সর্বাংশে গঠনকারী কণাগুলি, গঠনকারী কণা কী কী হতে পারে? অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে, সুষমভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে তাকে কেলাস বলে। তোমাদের একটা কথা বলি, এই চ্যাপ্টারটা পড়তে গেলে যদি পড়ে বুঝতে চাও, তাহলে তোমাদের যে ঘর, যে ঘরের মধ্যে বসে তোমরা পড়ছো, সেই ঘরটার দিকে তাকিয়ে তাকিয়ে পড়বে। এই পুরো চ্যাপ্টারটাই আমরা আমাদের যে ঘরের মধ্যে বসে পড়ছি না, এই ঘরের শেপটায় আমাদের ঘরটাও কিন্তু একটা কেলাস আকার, তাই না? কারণ দেখো, পারফেক্টলি একটা আয়তঘনকের মতো আমাদের ঘরটা কিন্তু উঠেছে, ঘনক বা আয়তঘনক, তাই তো? কিউব বা কিউবয়েড। সেই জন্য এই পুরো চ্যাপ্টারটাই আমাদের কিন্তু ঘরের সঙ্গে কম্পেয়ার করে করে ভালো করে বুঝবো। ইমাজিনেশন পাওয়ারটা একটু বাড়াতে হবে, নইলে কিন্তু এই চ্যাপ্টারটা একটু প্রবলেমেটিক হয়ে যায়। তো লেখো কেলাসের জ্যামিতিক আকার সম্পর্কিত কয়েকটি পদ। কেলাসের জ্যামিতিক আকার সম্পর্কিত কয়েকটি পদ, ঠিক আছে? কি কি? প্রথমে একটা কেলাস আমি আঁকছি। আঁকার নিয়মটা শুনে রাখো। সামনেরটা একটু নিচে বাদিক করে আঁকবে, আর পিছনেরটা একটু ডান দিকে উপরে করে আঁকবে, এরমভাবে। এই দুটো লাইন, এই দুটো চতুর্ভুজ আঁকবে। তারপর এই পয়েন্টগুলোকে অ্যাড করে দেবে, জাস্ট এই পয়েন্টগুলোকে অ্যাড করে দেবে। 1 2 3 4। দেখো, তোমরা যে ঘরে বসে পড়ছো এই ঘরটার মতোই কিন্তু দেখতে এটাকে, তাই না? এটা হচ্ছে ধরে নাও ঘরের মেঝেটা, এটা হচ্ছে ঘরের সিলিংটা, আর এটা হচ্ছে চারদিকে 4টে দেওয়াল, সামনে পিছনে ডান দিকে বাদিকে, তাই তো? তার মাঝখানে ধরো তোমরা এরমভাবে বসে রয়েছো। ভালো কথা। এবার কি কি পদ আমাদের এখান থেকে জানতে হবে? চারটে টার্ম এখানে রয়েছে, ঠিক আছে? চারটে বা তিনটে।
নাম্বার ওয়ান হচ্ছে বেসিস অর মোটিভ, বেসিস অর মোটিভ। নাম্বার টু হচ্ছে ধার বা কিনারা, যেটাকে ইংলিশে বলে হচ্ছে এজ, ঠিক আছে। নাম্বার থ্রি হচ্ছে আন্ত, না এক মিনিট, সরি 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 ভুল বললাম। নাম্বার টু হচ্ছে ধার বা কিনারা নয়, নাম্বার টু হচ্ছে পৃষ্ঠতল, নাম্বার টু হচ্ছে পৃষ্ঠতল। নাম্বার থ্রি হচ্ছে ধার বা কিনারা, ইংলিশে যেটাকে বলে হচ্ছে এজ, এজ। পৃষ্ঠতলকে ইংলিশে বলা হচ্ছে ফেস। আর চার নম্বর হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ, আন্তঃপৃষ্ঠীয় কোণ, ইংলিশটা হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। কী কী বললাম তাহলে? বেসিস, ফেস, এজ, ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। বাংলায় হচ্ছে বেসিসটা, বাংলাটা দেখতে হবে, ধরো বেসিস, পৃষ্ঠতল, ধার বা কিনারা, আর আন্তঃপৃষ্ঠীয় কোণ। এবার এইগুলো কি স্যার আমাদের ডেফিনেশন মুখস্থ রাখতে হবে? একদমই নয়। এর জন্যই চ্যাপ্টারটা খুব সহজ, শুধু আমাদের জিনিসটা জানতে হবে যে কি। স্যার বেসিস বা মোটিভ জিনিসটা কি? যেমন ধরো তোমাদেরকে আজকে বললাম NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডের কেলাস কী দিয়ে তৈরি হয়েছে? সোডিয়াম আর ক্লোরিন পরমাণু দিয়ে, তাই তো? তো এই সোডিয়াম ক্লোরাইড অণুটা হচ্ছে ওই ক্রিস্টালটার বা কেলাসটার বেসিস। এই NaCl দিয়ে ওই কেলাসটা তৈরি হয়েছে। সো দ্য ক্রিস্টাল ইজ NaCl কম্পাউন্ড। বোঝা গেল? ক্রিস্টালটা তৈরি হয়েছে অনেকগুলো NaCl এর অণু দিয়ে, তাই NaClটা হচ্ছে ওই প্রত্যেকটা অণু হচ্ছে ওর বেসিস। আচ্ছা, এবার পৃষ্ঠ জিনিসটা কি? ধরো এই যে কেলাসটা তৈরি হয়েছে, তোমাদের ঘরের পৃষ্ঠ বলতে কি? যে তলগুলো দ্বারা, যে সমতলগুলো দ্বারা আমাদের ঘরটা আবদ্ধ হয়ে রয়েছে, সেই সমতলগুলোকে বলা হয় হচ্ছে পৃষ্ঠ। যেমন ধরে নাও, এই ধরো এটা আমাদের ঘর, এটা ধরুন আমাদের ঘর, ঠিক আছে? কটা পৃষ্ঠ রয়েছে এখানে? স্যার চারখানা দেওয়াল, একটা দুটো তিনটে চারটে, উপরের সিলিং আর নিচের মেঝে, সিলিং আর ফ্লোর মিলিয়ে টোটাল কটা? ছটা তল রয়েছে, তাই তো? যে কোনো ক্লাসে এরকম ছটা করে তল থাকে। তাহলে পৃষ্ঠতল কটা হবে? পৃষ্ঠতল হবে ছটা। যে সমতলগুলো দ্বারা এই কেলাসটা সীমাবদ্ধ হয়ে রয়েছে সেটাকে বলা হয় হচ্ছে ফেস বা পৃষ্ঠতল। ভালো কথা। নেক্সট, এটা তো এক মিনিট, নেক্সট আমি লিখিয়েছি ধার বা কিনারা, ঠিক আছে? এবার ধার বা কিনারা জিনিসটা কি বোঝার চেষ্টা করো। ধরো আমি এই ফেসটা নিলাম, যেটা নিচের মেঝেটা রয়েছে, ঠিক আছে? নিচের এই মেঝেটা, আর আরেকটা পৃষ্ঠ নিলাম এইটা, এই দেওয়ালটা। তাহলে কোন দুটো দেওয়াল নিলাম? একটা হচ্ছে আমার এই ডান দিকের দেওয়ালটা নিচ্ছি, ডান দিকের এই দেওয়ালটা, আরেকটা হচ্ছে নিচের এই ফ্লোরটা, তাই তো? ডান দিকের এই দেওয়ালটা আর নিচের এই ফ্লোরটা। আচ্ছা দাঁড়াও আরও সোজা করি, বাঁ দিকের দেওয়ালটা নিচ্ছি আমি। তো স্যার এই যে বাঁ দিকের দেওয়ালটা আর নিচের যেই মেঝেটা, এই দুটো তল না একটা সরলরেখায় মিলিত হয়েছে। কোন সরলরেখা? এই যে এখানে রয়েছে সরলরেখাটা, এইটা। এই সরলরেখাটায় দুটো তল এসে, ভালো করে বুঝবে কিন্তু, এই সরলরেখাটায় এসে দুটো তল মিলিত হয়েছে। এই যে সরলরেখাটা যেটা এই দুটো তলকে বা তলের যে মিলনস্থল সেটাকে বলা হয় হচ্ছে ধার বা কিনারা, ইংলিশে বলা হয় হচ্ছে এজ। যেমন ধরো আমি যদি এই উপরের ফ্লোরটার কথা বলি, মানে উপরের সিলিংটার কথা যদি বলি, ঠিক আছে? এই উপরের যে সিলিংটা, এই উপরের সিলিংটা আর এই ব্লু যে দেওয়ালটা রয়েছে কোন পয়েন্টে মিট করেছে বা কোন লাইনে মিট করেছে? এই যে এই লাইনটাতে, এই লাইনটায় মিট করেছে এরা, তাই না? তাহলে এটাও একটা ধার বা কিনারা। আচ্ছা, যদি আমি এই উপরের সিলিংটা আর এই ডান দিকের দেওয়ালের কথা বলি, তাহলে এরা কোথায় মিট করেছে? এই ধরে নাও উপরের দেওয়ালটা আর এই হচ্ছে এই দেওয়ালটা, এরা কোথায় মিট করেছে? এরা এই লাইনটায় মিট করেছে। তাহলে এটাও কিন্তু একটা ধার বা কিনারা। বেশ, আচ্ছা।
আমি যদি সামনের এই দেওয়ালটার কথা বলি, একদম সামনের যে দেওয়ালটা আমরা দেখতে পাচ্ছি এইটা, ঠিক আছে, তো ওটা কিরম হবে? একদম সামনেরটা, এইটা আর এইটা কোথায় মিট করেছে? এই লাইনটায়। তো এটাও কিন্তু একটা ধার বা কিনারা, তার মানে হচ্ছে তোমাদের ঘরে এরকম ধার বা কিনারা কটা রয়েছে? স্যার উপরে এরকম চারখানা রয়েছে, এই 1 2 3 4। স্যার নিচেও এরকম চারখানা রয়েছে, 1 2 3 4, ঠিক আছে। আর স্যার সাইডেও এরকম চারখানা রয়েছে, 1 2 3, পিছন দিকে 4। তাহলে স্যার টোটাল এরকম ধার বা কিনারা রয়েছে 12খানা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে কটা ধার বা কিনারা আছে আমাদের ঘরে? 12টা। 12টা। ভেরি গুড। আচ্ছা, সবাই এই ধার বা কিনারার গল্পটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। এবার নেক্সট, আচ্ছা ঠিক আছে, এবার আমরা নেক্সট আসছি হচ্ছে, এবার আমরা আসছি আন্তঃপৃষ্ঠীয় কোণে। স্যার এই আন্তঃপৃষ্ঠীয় কোণ ব্যাপারটা কি? ধরো এই যে আমাদের বাঁদিকের এই যে দেওয়ালটা, যেটা আমরা ব্লু কালারে দেখিয়েছি, আর এই যে নিচে আমাদের মেঝেটা, যেটা আমরা গ্রিন কালারে দেখিয়েছি। আচ্ছা, বলতে পারবে এই আমাদের মেঝে আর এই দেওয়ালের মধ্যে একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে না? হ্যাঁ স্যার, অবভিয়াসলি একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই অ্যাঙ্গেলটা কত, কে বলতে পারবে আমাদের ঘরে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। 90 ডিগ্রি, ভেরি গুড। আচ্ছা অঙ্কিত, উপরের যে এই যে ছাদটা রয়েছে, এই উপরের ছাদ আর বাঁদিকের দেওয়ালের মধ্যে অ্যাঙ্গেলটা কত গো? 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি। আচ্ছা, এই উপরের ছাদ আর ডান দিকের দেওয়ালের মধ্যে অ্যাঙ্গেল কত? সেটাও 90 ডিগ্রি। এই ফ্লোর আর সামনের দিকের যে দেওয়ালটা, তার মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে তলগুলোর মধ্যে, এই তলগুলোর মধ্যে যে বা এই পৃষ্ঠগুলোর মধ্যে যে অ্যাঙ্গেল বা কোণ, সেটাকে বলা হয় হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ। তাহলে দুখানা পৃষ্ঠদেশের মধ্যবর্তী যে কোণ, সেটাকে বলা হয় আন্তঃপৃষ্ঠীয় কোণ। দুটো পৃষ্ঠদেশের মিলন যে রেখা, সেটাকে বলা হয় ধার বা কিনারা। যে সমতলগুলো দ্বারা সীমাবদ্ধ হয়ে রয়েছে এই কেলাসটা, সেটাকে বলা হয় পৃষ্ঠতল। আর যে গঠনকারী কণা বা অণু বা আয়ন দিয়ে তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় বেসিস অর মোটিভ। তাহলে প্রথম থেকে বলছি, বেসিস অর মোটিভ কি? কেলাসটা যে গঠনকারী কণা দিয়ে তৈরি হচ্ছে, সেটাকে বলা হয় বেসিস। পৃষ্ঠতল হচ্ছে সেই সকল সীমাবদ্ধ তল, যে সেই সমস্ত সমতল যেগুলো দ্বারা একটা কেলাস সীমাবদ্ধ হয়ে রয়েছে। ধার বা কিনারা কি? ওই পৃষ্ঠগুলোর যে মিলন রেখা, সেই মিলন রেখাগুলোকে বলা হয় হচ্ছে ধার বা কিনারা। কটা আছে এরকম? 12টা করে। ভালো কথা। আর আন্তঃপৃষ্ঠীয় কোণ কি? এই যে পৃষ্ঠদেশগুলোর যে মধ্যবর্তী কোণ, সেই কোণগুলোকে বলা হয় হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ, বা ইংলিশে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। প্রত্যেকে ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, লেখা হয়ে গেছে? টার্মগুলো লেখা হয়ে গেছে তো? হ্যাঁ। ওকে, ভালো। তাহলে কেলাস হলো। এবার হেডিং দাও, কেলাস জালক। কেলাস জালক বা ইংলিশে হচ্ছে স্পেস ল্যাটিস। স্পেস স্পেস ল্যাটিস, অর শুধু ল্যাটিস। আমরা শুধু ল্যাটিসই বলে থাকি, ঠিক আছে? কেলাস জালক বা ল্যাটিস বা স্পেস ল্যাটিস, আমরা শুধু ল্যাটিসই বলে থাকি। ডেফিনেশনটা লেখানোর আগে আমি তোমাদেরকে একটু বোঝাতে চাই যে ল্যাটিস জিনিসটা অ্যাকচুয়ালি কী। আমি আবার ক্রিস্টাল আঁকছি। এই সামনেরটা বাঁ দিক করে নিচে, পিছনেরটা ডান দিক করে উপরে, তাই তো? লাইনগুলোকে অ্যাড করে দাও। পারফেক্টলি ঘনকের মতো হয়েছে, দেখো। আচ্ছা, এই যে কেলাসটা এঁকেছি, এটা কার কেলাস জানো? এটা হচ্ছে CO2-র কেলাস। CO2-র কেলাসটা না একদম পারফেক্ট ঘনকাকৃতি হয়, ওই জন্য নিয়েছি এটা আমরা। প্রত্যেকটা কর্নারে আমরা এখন 3টে করে বল আঁকবো। 1 মিনিট, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3,
ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি। দ্যাটস ইট। এবার স্যার এরকম তিনটে করে বল কেন? CO2 গঠনাকৃতি কীরকম হয়? এরকম হয় না, তাই তো? তাহলে মানে হচ্ছে মাঝখানে হয় কার্বন অ্যাটম, এদিকে একটা অক্সিজেন আর এদিকে একটা অক্সিজেন। প্রত্যেকটা কর্নারে CO2-র অণু দেখাতে গিয়ে এরকম তিনটে করে বল আঁকতে হয়েছে। মিনিমাম প্রত্যেকটা কর্নারে একটা করে তো থাকবেই CO2-র অণু। কটা করে বল আঁকতে হয়েছে? তিনটে করে, মানে 8টা কর্নার রয়েছে, তাহলে টোটাল 24খানা বল এঁকেছি, ঠিক আছে? এখন CO2 ছিল, কোনো অসুবিধা ছিল না যদি H2SO4 রাখতে বলতাম। H2SO4 মানে কটা কণা বুঝতে পারছো? সালফারের জন্য একটা, অক্সিজেনের জন্য 4খানা, হাইড্রোজেনের জন্য 2খানা, মানে টোটাল 7খানা করে বল আঁকতে হতো প্রত্যেকটা কর্নারে। তাহলে 8টা কর্নারের জন্য কটা আঁকতে হতো? মিনিমাম 56টা বল। ভাল লাগতো? না স্যার, ভাল লাগতো না। তখন আমি কি বললাম, একটা কাজ করো, আচ্ছা ধরো বাজার থেকে তোমাদের বললাম আলু, পটল, বেগুন, মূলো সব নিয়ে আসো। তোমরা কি এগুলো হাতে করে নিয়ে আসো নাকি এটা ব্যাগে নিয়ে যাও? ব্যাগে করে নিয়ে আসলে সুবিধা কি, একটা ব্যাগের মধ্যেই সব ঢুকিয়ে নেবো। সেরকমভাবে আমি ভাবলাম যে এরকম আলাদা আলাদা করে মলিকিউল, মানে অ্যাটমগুলোকে না দেখিয়ে কেমন হয় যদি ধরে নিই যে একটা বল তার মধ্যেই সব কটা রয়েছে। পুরো CO2টা কি একটা বলের মধ্যে যদি ঢুকিয়ে দিই কেমন হয়? তাহলে সুবিধা কী হবে? সো উই ক্যান রিড্র দিস ক্রিস্টাল স্ট্রাকচার অ্যাজ দিস। ক্রিস্টালের শেপটা সেম থাকবে, ক্রিস্টালের জিওমেট্রিক্যাল শেপটা চেঞ্জ হবে না, কনস্টিটিউয়েন্ট এলিমেন্টগুলোর পজিশান চেঞ্জ হবে না, শুধু যেটা চেঞ্জ হয়ে যাবে সেটা হচ্ছে তিনটে করে বল এখন আমরা আর আঁকবো না। তিনটে করে বল এখন আমরা আর আঁকবো না। তাহলে কটা করে বল আঁকবো? একটা করে। এটাকে ওরা ডট বলে থাকে, ডট। এত বড় ডট আমি জীবনে দেখিনি। সঞ্চারী, তাহলে দুটো ছবির মধ্যে ডিফারেন্স কি একটু বলে দাও। প্রথমটাতে মানে আলাদা আলাদা করে CO2 তিনটে বল হ্যাঁ, দেখানো আছে, আর পরেরটাতে একসঙ্গে CO2 দেখানো ভেরি আছে গুড, একটা। একটার মধ্যেই পুরোটা রয়েছে আমরা ধরে নিচ্ছি। এইটা হচ্ছে CO2 কেলাস, আর এটা হচ্ছে CO2 এর ল্যাটিস। প্রত্যেককে আমি জিজ্ঞেস করছি, কেলাস আর ল্যাটিসের মধ্যে এই যে ডিফারেন্সটা, এই ছোট্ট ডিফারেন্সটা প্রত্যেকে বুঝতে পারলে কি না বলো? দিস ইজ দ্য অনলি ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নেই। বুঝেছো সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। ছবিটা আঁকো, ডেফিনেশন লিখবো কেলাস জালকের, ঠিক এভাবেই আঁকবে। চলো ডেফিনেশন লেখো কেলাস জালক মানে ল্যাটিস। কোনো কেলাসের মধ্যে গঠনকারী এককগুলির, কোনো কেলাসের মধ্যে গঠনকারী এককগুলির, ব্র্যাকেটে লেখো পরমাণু, অণু বা আয়ন, কোনো কেলাসের মধ্যে গঠনকারী এককগুলির পরমাণু, অণু বা আয়ন, ব্র্যাকেট ক্লোজ, এককগুলির অবস্থানকে বিন্দু দ্বারা সূচিত করলে, বিন্দু দ্বারা সূচিত করলে বিন্দুগুলির যে সুষম ও পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায়
তাকে কেলাস জালক বা কেলাস জাফরি, কি নাম বাবা, জাফরি জাফরি, কেলাস জাফরি, জাফরি বলে অ্যাকচুয়ালি, কেলাস জাফরি বা স্পেস ল্যাটিস বলে। কি বললাম তাহলে? কোনো ক্লাসের মধ্যে গঠনকারী এককগুলি, মানে এই যে গঠনকারী এককগুলি অবস্থানকে বিন্দু দ্বারা সূচিত করলে, এগুলো বিন্দু, বিন্দু দ্বারা সূচিত করলে বিন্দুগুলির যে সুষম ও পর্যায়ক্রমিক ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায় তাকে কেলাস জালক বা স্পেস ল্যাটিস বলে। ঠিক আছে? আর এই যে ডটগুলো আমি দিয়েছি না, এগুলোকে বলা হয় হচ্ছে, ইংলিশে বলে ল্যাটিস পয়েন্টস, এগুলোকে বলা হয় কি, ল্যাটিস পয়েন্টস, আর বাংলায় বলে জালক বিন্দু, লিখে রাখতে পারো। এগুলোই হচ্ছে ল্যাটিস পয়েন্টস, বাংলায় জালক বিন্দু, জালক বিন্দু। তাহলে আশা করি তোমাদেরকে কেলাস জিনিসটা বোঝাতে পারলাম। কেলাস হচ্ছে এটা এমন গঠন যেখানে একটা ত্রিমাত্রিক, একটা সুনির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে, ত্রিমাত্রিক, আর যেখানে গঠনকারী কণাগুলো সুষমভাবে ও পর্যায়ক্রমে বিন্যস্ত থাকবে। এই দুটো টার্ম আমাদের মেনশন করতেই হবে। গঠনকারী কণাগুলো কি তোমরা জানো, অণু হতে পারে, পরমাণু হতে পারে, আয়ন হতে পারে। এবার অতগুলো কণাকে ভেঙে ভেঙে দেখাতে প্রচণ্ড ল্যাদ লাগছে, তার জন্য আমরা কী করলাম, একটা গোলের মধ্যে পুরোটাকে ভরে দিলাম। গট ইট? বেশ, মুসলাম। হেডিং দাও একক কোষ, হেডিং দাও একক কোষ, একক কোষ, একক কোষ। ঠিক আছে? দেখো, এই যে যারা আমরা ফ্ল্যাটে থাকি, ঠিক আছে, যদি আমি থাকি না, যারা তোমরা ফ্ল্যাটে থাকো, যদি কেউ ফ্ল্যাট ট্যাট দেখেছো যখন, তো ফ্ল্যাটের একটা প্যাটার্ন হলো উপরের ফ্লোরটা যেরকম হয়, নিচের ফ্লোরটাও এরকম সেরকমই হয়, তার উপরের ফ্লোরটাও সেরকমই হয়, মানে যে প্যাটার্নটা থাকে। হ্যাঁ, লোকজন যখন থাকতে আসে তখন ফার্নিচার রেখে, ডিজাইন ডেকোরেশন করে, পার্টিশন করে অনেকভাবে ঘরকে চেঞ্জ করে ঠিকই, কিন্তু ফ্ল্যাটের যে বেসিক প্যাটার্নটা নিচ থেকে উপর অবধি কিন্তু সেমই থাকে জেনারেলি। তো সেরকমভাবে আজকে ধরে নাও, একটা মিনিট, একটা কথা ভাবো, এই যে বাড়িটা তৈরি হচ্ছে বা এত বড় যে একটা বিল্ডিং তৈরি হচ্ছে, ঠিক আছে, দেখো বোঝাই যাচ্ছে কিছুটা সবই একই রকম খোপ, হ্যাঁ, পায়রার খুপড়ির মতো সব একই রকম খোপ, ঠিক আছে, ওই একই খোপগুলোকে রিপিট করে 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 এই বড় অ্যাপার্টমেন্টটা তৈরি করা হচ্ছে। এবার মনে মনে ইমাজিন করো এই পুরো বিল্ডিংটা হচ্ছে একটা ক্রিস্টাল বা কেলাস টাইপের, ঠিক আছে, অনেকগুলো এরকম ছোট 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 ইউনিট দিয়ে তৈরি হয়েছে। ওই যে আমরা ইয়ে খেলি না, ধরো রুবিক্স কিউব, ঠিক আছে, রুবিক্স কিউব ইজ দ্য বেস্ট এক্সাম্পল। ওই প্রত্যেকটা ছোট ছোট যে ঘনকাকার যে ব্লক রয়েছে, সেই প্রত্যেকটা ব্লক নিয়ে 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 একটা বড় রুবিক্স কিউব তৈরি হয়, এই যে এরকমভাবে থাকে না, হ্যাঁ দেরি। কি বোঝাতে চাইছি বোঝার চেষ্টা করো। এরকম থাকে তো রুবিক্স কিউব। এবার হ্যাঁ, এটা ঠিক কথা যে এক একটাতে এক রকম কালার থাকে, সেটা সেটা পরের ব্যাপার। এদিকটাতে পুরো রকম রেড হয়ে থাকে, মরুকগে, সে দেখার দরকার নেই আমার। একটা দিকে আবার পুরো অন্য কালার হয়ে থাকে। এখন বক্তব্য হচ্ছে আমার যে
এই প্রত্যেকটা যে ছোট ছোট কিউব, এই যে প্রত্যেকটা ছোট ছোট কিউব, এগুলো কীরকম হয়? ঘনকাকার হয়, তাই না? এবার এই অনেকগুলো ঘনককে নিয়ে একটা বড় ঘনক তৈরি হয়েছে। এবার আমি যদি এখান থেকে কোনো একটা ব্লককে এরকম ইমাজিনারি বাইরে নিয়ে চলে আসি, ধরো পার্টিকুলার এই ব্লকটাকে ধরো আমরা বাইরে নিয়ে চলে এলাম, ঠিক আছে? তো ওটাও তো ছোট, কিন্তু ওটাও তো ঘনকাকারই দেখতে, তাই না? ছোট হলেও ওটাও তো ঘনকাকারই দেখতে। হ্যাঁ স্যার, ঘনকাকার দেখতে। এবার একটা কথা ভেবে দেখো তো, এই যে ঘনকাকার যে ছোট্ট ব্লকটা আমরা বার করেছি, যদি এইটাকে আমরা থ্রি ডাইমেনশনাল স্পেসে এইভাবে রিপিট করতে থাকি, যদি আমরা এটাকে রিপিট করতে থাকি, তাহলে এটা দেখতে কীরকম হবে? এটাও একটা, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি? কপি পেস্ট যদি করতেই থাকি এটাকে, তাহলে কী তৈরি হবে? একটা এরকম আবার রুবিক্স কিউবের মতো তৈরি হয়ে যাচ্ছে না? বুঝতে পারছো কী বলছি? ওই যে একক কোষটা, ওটাকে যদি আমরা রিপিট করতে থাকি, তাহলে আবার একটা রুবিক্স কিউবের মতো তৈরি হয়ে যাচ্ছে। তো কেন? কারণ ওই রকমই ওই এককগুলোকে দিয়েই তো বড় এই কিউবটা তৈরি হয়েছিল। এখন এই ব্লকগুলোকে আবার আমরা রিপিট করছি, তাহলে আবার একটা রুবিক্স কিউবের মতোই তো তৈরি হয়ে যাবে। ধরো ফ্ল্যাটের মধ্যে থেকে একটা রুমকে আমরা বাইরে বার করে আনলাম, তাহলে ওই একটা রুমকে আমরা কি বলবো? ওই ফ্ল্যাটের একটা ইউনিট সেল, বাংলায় বলতে পারি একক কোষ। আবার ওই একক কোষটাকে রিপিট করে 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 আবার কিন্তু ওই বড় ব্লকটা তৈরি করা যেতে পারে। তাহলে একক কোষ জিনিসটা কিছুই নয়, কোনো একটা বড় কেলাসের ক্ষুদ্রতম একককে বলা হয় হচ্ছে একক কোষ। আর যে একক কোষটাকে থ্রি ডাইমেনশনাল স্পেসে নিয়ে এসে সেই ব্লকটাকে যদি আমরা রিপিট করি, তাহলে আবার বড় ব্লকটা পেয়ে যাব। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ডেফিনেশন লেখো একক কোষের ডেফিনেশন লেখো। কোনো কেলাস জালকের কোনো কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন বা বিন্যাসকে ত্রিমাত্রিক অঞ্চলে সুষমভাবে ও পর্যায়ক্রমে পুনরাবৃত্তি করলে সমগ্র কেলাস জালকটি গঠিত হয়, তাকে একক কোষ বলে। বুঝলে ডেফিনেশনটা? আমি যেটা বলেছি সেটাই কিন্তু বললো। কোনো কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন, মানে ক্ষুদ্রতম একক, যেটা ত্রিমাত্রিক অঞ্চলে সুষমভাবে ও পর্যায়ক্রমে যদি আবার পুনরাবৃত্তি করা, মানে যদি কপি পেস্ট করে রিপিট করতে পারো, পুনরাবৃত্তি করলে সমগ্র কেলাস জালকটি গঠিত হয়, তাকে একক কোষ বলে। এটা বুঝতে কার অসুবিধা আছে বলো? প্রত্যেকে বুঝেছো? ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এতক্ষণ আমরা কেলাস নিয়ে কাজ করছিলাম, এখন আবার কেলাস জালকের ক্ষুদ্রতম একক মানে একক কোষ, এখন একক কোষ নিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? তাহলে এখন থেকে যে কটা ঘনক আমরা আঁকবো প্রত্যেকটাকে কি বলবে একক কোষ, মনে থাকে জানো, ঠিক আছে? তো হেডিং দাও, একক কোষের বৈশিষ্ট্যসূচক রাশিসমূহ। আর এই কথাটা কিন্তু ভুলো না যে একক কোষটা একটা বড়, আচ্ছা মানে এইটুকু মনে রাখো, কোনো একটা বড় ফ্ল্যাট থেকে একটা রুমকে তোমরা মাঠের মধ্যে বার করে এনেছো, ঠিক আছে? এনিওয়েজ, তাহলে হেডিং দাও, একক কোষের বৈশিষ্ট্যসূচক রাশিসমূহ।
মন দিয়ে দেখবে এবার। এবার যেটা করাবো সবচেয়ে ইম্পর্ট্যান্ট, এখান থেকেই কিন্তু সব পাল্টাবে। এটা একটা কেলাস জালক একক কোষ টাইপের রাখলাম, এটা একটা কেলাস, এটা হচ্ছে এটা একক কোষ, ইউনিট সেল। এতক্ষণ নিশ্চয়ই প্যাটার্নটা তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে, যে সামনেরটা একটু নিচে বাঁদিক করে আঁকছি আর পিছনেরটা ডান দিক করে উপরে আঁকছি। ভালো কথা, তোমাদের যা খুশি করতে পারো। এবার আমি ভাবলাম এই যে পয়েন্টটা রয়েছে না, নিজেদের ঘরটাকে বোঝার চেষ্টা করো, ঘরের যে কোনো একটা নিচের দিকের কর্নার, এই কর্নারটাকে আমি 0,0,0 বানাবো, মানে অরিজিন বানাবো। অরিজিন মানে ওই যে গ্রাফ আছে না x,y,z অ্যাক্সিস, XYZ, তো সেই XYZ অ্যাক্সিসে বসাবো এটাকে। তো তখন এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আর এটা z অ্যাক্সিস। x অ্যাক্সিস, y অ্যাক্সিস আর z অ্যাক্সিস। এই পয়েন্টটাকে আমরা অরিজিনে নিয়ে গিয়ে বসিয়ে দিয়েছি। ভালো কথা। এবার আমি দেখো, বুঝতেই পারছো যে একটা আয়ত ঘনক হোক বা ঘনক হোক, ওটা 3 ডাইমেনশনাল ফিগার, তার মানে 3টে ডাইমেনশন আছে, তাই 3টে অ্যাক্সিস নিয়েছি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস নিতে বাধ্য আমি। এবার এক্স অ্যাক্সিস বরাবর যে দৈর্ঘ্যটা, এক্স অ্যাক্সিস বরাবর যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে আমি নাম দিলাম, মন দিয়ে শুনবে, এক্স অ্যাক্সিস বরাবর যে দৈর্ঘ্যটা, সেটাকে আমি, কোন দৈর্ঘ্যটাই যেটা হতে পারে, সেই দৈর্ঘ্যটাকে আমি নাম দিলাম এ। ঠিক আছে, তাহলে এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য, এক্স অক্ষ বরাবর দৈর্ঘ্য কত হবে, এ। আচ্ছা, এটা যদি এ হয় তাহলে এটাও এ, এটা যদি এ হয় তাহলে এটাও এ, এটা যদি এ হয় তাহলে এটাও এ। এগ্রি করছো আশা করি। নেক্সট, এবার ওয়াই অক্ষ বরাবর যে দৈর্ঘ্য, সেটাকে আমি নাম দিচ্ছি বি। ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্যটাকে নাম দিচ্ছি বি। ভালো। নেক্সট, জেড অক্ষ বরাবর যে দৈর্ঘ্যটা, সেটাকে আমি নাম দিচ্ছি সি। এই যে, আচ্ছা, এটা সি হলে এটাও সি, এটাও সি, এটাও সি। আই হোপ ইউ এগ্রি। সো জেড অক্ষ বরাবর দৈর্ঘ্য। এবার কথা হলো, দাদা যদি আমরা উল্টে পাল্টে দিই, মানে ওয়াই অক্ষ বরাবর এ করে দিলাম, এক্স অক্ষ বরাবর বি করে দিলাম, জেড অক্ষ বরাবর সি, হবে না। যেরকম অ্যারেঞ্জমেন্ট সেরকমই করতে হবে, কারণ এটা ইন্টারন্যাশনাল কনভেনশন। এক্স অক্ষ বরাবর এ, ওয়াই অক্ষ বরাবর দৈর্ঘ্য বি, আর জেড অক্ষ বরাবর সি। ইউ ক্যানট চেঞ্জ ইট। আমি বা তুমি এটাকে চেঞ্জ করার কেউ নই। আচ্ছা, কটা পৃষ্ঠতল রয়েছে? একটা, দুটো, তিনটে, চারটে, সামনে একটা 5টা, পিছনে একটা 6টা। ভালো। তো এই পৃষ্ঠতলগুলোর কিছু মধ্যবর্তী কোণ আছে, যেমন দেখো, একটা তল, এই তলগুলো বোঝার চেষ্টা করো। এই যে বাঁ দিকের যে তলটা, কোনটা বলো তো? এইটা, দাঁড়াও, এই বাঁ দিকের যে তলটা, হ্যাঁ, আগে দেখো, আমি কালারটা মুছে দেবো। আমাকে কে বলতে পারবে এই বাঁ দিকের তলটা কোন কোন অ্যাক্সিসে রয়েছে, মানে কোন, এই যে বাঁ দিকের যে রেড যে প্লেনটা, দেওয়ালটা, এটা কোন তলে রয়েছে? ওয়াই, না, এক্স আর জেড। ইয়েস, নো নো, এক্স আর জেড তলে রয়েছে এটা। ঠিক আছে, ভালো কথা। তো এই যে এক্স জেড তলটা, এটা কোন দিক বরাবর উঠে রয়েছে? এটা জেড অক্ষ বরাবর উপর দিকে রয়েছে। তো আমি কি বলতে পারি যে এই তলটা, ওর সামনে কোন অ্যাক্সিস রয়েছে? ওয়াই অ্যাক্সিস রয়েছে। তো তো ওয়াই অ্যাক্সিসের সঙ্গে ওটা একটা অ্যাঙ্গেল বানিয়েছে, বলতে পারি কোন অ্যাঙ্গেলটা বলো তো? এই অ্যাঙ্গেলটা, তাই না? নেক্সট, এগুলো কিন্তু আন্তঃপৃষ্ঠীয় কোণ বলে, তাই না? এবার ধরো যে সামনের যে বা পিছন দিকে যে এই ফ্লোরটা, পিছন দিকে যে দেওয়ালটা, এইটা, এটা কোন তলে রয়েছে? এটা রয়েছে হচ্ছে ওয়াই আর জেড তলে, ওয়াই আর জেড তল, তাই তো? ওয়াই জেড তল, ওয়াই জেড তল। এটা ওয়াই জেড তলের সামনে কোন অ্যাক্সিস? এক্স অ্যাক্সিস। তাহলে এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে একটা অ্যাঙ্গেল বানিয়েছে না?
কোন অ্যাঙ্গেলটা বলো তো? এইটা, এইটা। আর আরেকটা তল আছে, সেটা হচ্ছে এইটা, নিচের যে মেঝেটা। তো নিচের মেঝেটা কার সঙ্গে অ্যাঙ্গেল বানিয়েছে? ওর উল্টো দিকে কে রয়েছে? জেড। নিচের মেঝেটা কোন তলে রয়েছে? এক্স ওয়াই তলে রয়েছে। তো সেটা একটা অ্যাঙ্গেল বানিয়েছে না এখানে? কত অ্যাঙ্গেল? আহা, সরি সরি সরি, মানে এই যে অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল, এই একটা অ্যাঙ্গেল হলো, এই একটা অ্যাঙ্গেল হলো, আর এই একটা অ্যাঙ্গেল। ভালো করে দেখো আমি কি বলছি। এই যে প্রথম যে অ্যাঙ্গেলটা দিয়েছি, এই 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 অ্যাঙ্গেলটা, এটা কার কার মধ্যে? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মধ্যে। ভালো কথা। এই যে অ্যাঙ্গেলটা, এটা কার কার মধ্যে? এটা হচ্ছে এক্স অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের মধ্যে। ভালো কথা। আর এই যে অ্যাঙ্গেলটা, এটা কার কার মধ্যে? এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিসের মধ্যে। এবার মন দিয়ে দেখো একটা জিনিস, ওয়াই আর জেডের মধ্যে যে কোণটা, হ্যাঁ, সেটা কোন অক্ষের উল্টো দিকে বলো তো? এই কোণটা কোন অক্ষের উল্টো দিকে? এক্স X অক্ষের উল্টো দিকে। তাহলে আমি এখানে লিখছি এক্স অক্ষের বিপরীতে, এক্স অক্ষের বিপরীতে। তাহলে এক্স অক্ষের বিপরীতে মানে কার কার মধ্যে হবে? ওয়াই ও জেড এর মধ্যবর্তী কোণ। নামগুলো পরে দেবো। নেক্সট, ওয়াই অক্ষের বিপরীতে। দেখো তো, ওয়াই অক্ষের বিপরীত মানে কোনটা হচ্ছে? এই যে এইটা। কার কার মধ্যে ওটা? X আর Z, এক্স ও X আর Z, জেড এর মধ্যবর্তী কোণ। অ্যান্ড নাও দ্য লাস্ট ওয়ান, জেড অক্ষের বিপরীতে মানে এক্স আর ওয়াই এর মধ্যবর্তী, জেড অক্ষের বিপরীতে মানে এক্স ও ওয়াই এর মধ্যবর্তী কোণ। মধ্যবর্তী নিকুচি করেছে, উল্টোটা দিয়ে মনে রাখবে। দেখো, এক্স অক্ষের উল্টো দিকের অ্যাঙ্গেলকে বলা হয় আলফা, ওয়াই অক্ষের উল্টো দিকের অ্যাঙ্গেলকে বলা হয় বিটা, আর জেড অক্ষের উল্টো দিকের অ্যাঙ্গেলকে বলা হয় গামা। এবার ছবিতে দেখো, এক্স অক্ষের উল্টো কোনটা? এই কোণটা। কত হবে? আলফা। ওয়াই অক্ষের উল্টো কোনটা? এইটা। কত হবে? বিটা। জেড অ্যাক্সিসের উল্টো কোনটা? এইটা। কত হবে? গামা। তাহলে আলফা, বিটা, গামা। এনি ডাউট? আলফা, বিটা, গামা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ছবিটা আঁকা হয়ে গেলে বলবে, ছবিটা আঁকা আর লেখা হয়ে গেলে বলবে। এই এ বি সি আর আলফা বিটা গামা কারুর যেন না গোলায়। এ বি সি আর আলফা বিটা গামা কারুর যেন না গোলায়। এটা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, পড়বে, মুখস্থ রাখতে হবে এটা। বেশ, তাহলে একক কোষের যে টার্মগুলো রয়েছে, আন্তঃপৃষ্ঠীয় কোণগুলো আর দৈর্ঘ্যগুলো আমাদের হয়ে গেছে। এবার হেডিং দাও, বিভিন্ন ধরনের একক কোষ। বিভিন্ন ধরনের একক কোষ, বিভিন্ন ধরনের একক কোষ। 4 রকমের একক কোষ আছে, ঠিক আছে? আগে লিখে রাখো। সরল বা আদিম, সরল বা আদিম, আদিম আদিম একক কোষ। আদিম বোঝো তো, মানে পুরনো, তাই তো? তো সরলের ইংলিশ হচ্ছে সিম্পল, আদিমের ইংলিশ হচ্ছে প্রিমিটিভ। তাহলে সিম্পল অর প্রিমিটিভ। আদিম, সিম্পল অর প্রিমিটিভ সেল, শর্টে এটাকে বলা হয় হচ্ছে এসসি, সিম্পল সেল, এসসি। নাম্বার 2, পৃষ্ঠকেন্দ্রিক, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ।
পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, ইংলিশটা হচ্ছে ফেস সেন্টার্ড সেল। FCC। 3 নম্বর, দেহকেন্দ্রিক একক কোষ, ইংলিশটা কি হবে? বডি সেন্টার্ড সেল। BCC। আর 4 নম্বর হচ্ছে প্রান্তকেন্দ্রিক একক কোষ, ইংলিশটা কি হবে? এন্ড সেন্টার্ড সেল। শর্ট ফর্মটা কি? ECC। কি বললাম তাহলে নামগুলো? আরে শোনো, বাংলাগুলো মনে রাখার থেকে ইংলিশগুলো মনে রাখা বেটার। SC, FCC, BCC, ECC। পুরো চ্যাপ্টারে ইংলিশটাই এখানে আমরা ইউজ করব। সিম্পল সেল, ফেস সেন্টার্ড সেল, বডি সেন্টার্ড সেল, এন্ড সেন্টার্ড সেল, মানে SC, FCC, BCC, ECC। সরল কোষ, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, দেহকেন্দ্রিক একক কোষ, প্রান্তকেন্দ্রিক একক কোষ, ব্যাস, দ্যাটস ইট। SC, FCC, BCC, ECC। ব্যাপারগুলো কি? এবার ব্যাপারগুলো দেখবো আমরা। কিছুই না ব্যাপার, 4টে একক কোষ পরপর আঁকছি আমি। হ্যাঁ, 4টে একক কোষ পরপর আঁকছি। কুচি কুচি করে আঁকবে না কিন্তু, মোটামুটি জায়গা নিয়ে আঁকবে। চারখানা নাম অলরেডি দিয়ে দিলাম। লোকজন বলবে এ কি পাগল রে বাবা, একই জিনিস চারখানা এঁকেছে, আলাদা আলাদা নাম দিয়েছে। SC, FCC, BCC, ECC। খেলাটা এবার শুরু হবে। যে কোনো কেলাস বা যে কোনো একক কোষ কী দিয়ে তৈরি হয়? গঠনকারী উপাদান দিয়ে। গঠনকারী উপাদানগুলো কী কী হয়? অণু, পরমাণু, আয়ন, এগুলো ইত্যাদি হতে পারে, তাই তো? এবার দেখো, SCর গল্পটা বোঝার চেষ্টা করবে। SCতে এই যে 8টা কর্নার আছে না, SCতে এই যে 8টা কর্নার আছে, 8টা কর্নারে 8খানা পার্টিকেল, মানে একটা একটা করে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা কর্নারে 8টা পার্টিকেল। এবার FCCর গল্পটা কি? FCCর গল্প হচ্ছে 8টা কর্নারে 8টা পার্টিকেল, এটা কমন, এবং এটা শুধু FCC নয়, এটা সব সেলেই কমন। 8টা কর্নারে 8টা থাকবেই, বাট তার সাথে অ্যাডিশনালও কিছু থাকবে। কি সেটা? এই যে 6টা ফেস রয়েছে, ধরো তোমরা যে ঘরে বসে পড়াশোনা করছো, তোমাদের সামনে একটা দেওয়াল আছে তো। এবার ধরো দেওয়ালে কারোর একটা কোনো ছবি টবি কিছু টাঙানো আছে। এবার ধরো ছবির জায়গায় ওখানে একটা বল রইলো। ওই যে অনেকে টিভি মাউন্ট করে থাকে না দেওয়ালে, তো ধরো টিভি নেই, ওখানে একটা এরকম গঠনকারী কণা রয়েছে দেওয়ালের ঠিক মাঝখানে। কটা দেওয়াল ঘরে? স্যার, ফ্লোর, সিলিং, 4টে দেওয়াল, সব মিলিয়ে 6টা তল রয়েছে। তো 6টা তলে 6খানা বল, ঠিক আছে? বাঁ দিকের দেওয়ালে একটা, ডান দিকের দেওয়ালে একটা, উপরের ফ্লোরে একটা, উপরের সিলিংয়ে একটা আর কি, নিচের ফ্লোরে একটা, মাঝখানে, ঘরের ঠিক মাঝখানে, মানে দেওয়ালের ঠিক মাঝখানে, সামনের দেওয়ালে একটা, আর পিছনের দেওয়ালে একটা। এর জন্যই বলেছিলাম কুচি কুচি করে আঁকবে না। কটা বল হলো টোটাল দেখতে পাচ্ছ কি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা কর্নারে 8টা হলো, প্লাস আবার 6টা দেওয়ালে 6টা,
ঠিক আছে, কালারটাকে একটু চেঞ্জ করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয় তোমাদের। তোমরা তো আর কালার টালার করতে পারবে না, তোমরা এমনিই করবে। ঠিক আছে, তাহলে 8টা কর্নারে 8টা, আবার 6টা ফেসে 6টা, ফেজের ঠিক মাঝখানে, এর জন্য বলা হচ্ছে ফেস সেন্টার্ড সেল, মানে পৃষ্ঠের মাঝখানে রয়েছে এগুলো। ভালো কথা। নেক্সট হচ্ছে বডি সেন্টার্ড সেল। হ্যাঁ, বডি সেন্টার্ড সেল, এই ব্যাপারটা কি? ধরো আজকে আমাদের যে ঘর, ও বাই দ্য ওয়ে বলা হলো না, 8টা কর্নারে 8টা, ওটা ফিক্সড। এখানেও 1 2 3 4 5 6 7 8, এই 8টা কিন্তু প্রত্যেকটা সেলেই কমন, এটা কেউ আটকাতে পারবে না। 1 2 3 4 5 6 7 8, এই 8টা কিন্তু প্রত্যেকটাতেই কমন। ভালো কথা। এবার ধরে নাও তোমাদের যে ঘর, হ্যাঁ, ঘরের মাঝখানে বসে তোমরা পড়াশোনা করছো, তো এখান দিয়ে ধরো ফ্যান ট্যান কিছুটা ঝুলছে। এবার ধরো এখানে ফ্যানটা নেই, ফ্যানের জায়গায় ঘরের ঠিক মাঝখানে মাঝামাঝি জায়গায় একটা বল ঝুলে রয়েছে। কিরকম অদ্ভুত ভুতুরে ব্যাপার ভাবো তো, ঘরের মাঝখানে একটা বল উইদাউট এনি সাপোর্ট এরমভাবে ঝুলছে, মানে ক্রিস্টালের যে বডি, সেই বডির মাঝখানে একটা বল এভাবে ঝুলে রয়েছে, তার জন্য এটাকে বলা হয় হচ্ছে বডি সেন্টার্ড সেল। ঠিক আছে, আর লাস্ট ওয়ান ইসিসি, মানে কি এন্ড সেন্টার্ড সেল। এই ব্যাপারটা কি স্যার? আবার সেই একই কথা, 8টা কর্নারে 8টা বল থাকবেই, 8টা কর্নারে 8টা বল থাকবে, ইট ইজ ফিক্সড। ঠিক আছে, আর এন্ড সেন্টার্ড মানে কি? ধরো ফ্লিপকার্ট থেকে একটা বাক্স এলো, ঠিক আছে, বাক্সটা তোমরা কি সাইড দিয়ে খোলো নাকি? দুটো সাইড থাকে, একটা উপরে নইলে নিচে, হয় উপর দিয়ে খুলতে হবে নইলে নিচ থেকে খুলতে হবে। তো তাহলে ইট ইজ জাস্ট লাইক এফসিসি। এফসিসিতে কী হয়েছিল, 6টা ফেসে প্রত্যেকটা দেওয়ালের মাঝখানে মাঝখানে একটা করে বল ছিল, তো এখানে দেওয়ালগুলোতে হবে না, শুধু উপরের ফ্লোরটায় আর নিচের ফ্লোরটায় হবে। দিস ইজ ইসিসি বা এন্ড সেন্টার্ড সেল। তো এফসিসির সঙ্গে ডিফারেন্সটা কোথায়? এফসিসিতে প্রত্যেকটা দেওয়ালে থাকে, এখানে প্রত্যেকটা দেওয়ালে নেই, শুধু উপরেরটায় আর নিচেরটায় আছে। আমাকে প্রত্যেকে বলো, এই সিম্পল সেল, ফেস সেন্টার্ড সেল, বডি সেন্টার্ড সেল আর এন্ড সেন্টার্ড সেল, চারটে স্ট্রাকচার ক্লিয়ার কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। প্রত্যেকটা আঁকা হয়ে গেলে হ্যাঁ বলবে স্যার। আমাকে। আর যদি কারো ডাউট থাকে সে জিজ্ঞেস করবে, আঁকা হয়ে গেলে অবশ্যই জানাবে, ভালো করে আঁকবে।
আই হোপ তোমাদের আঁকা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমি একটা একটা করে জিজ্ঞেস করছি, প্রত্যেকে আমাকে বলবে। আচ্ছা, যদি আমি বলি এসসিতে, মানে সিম্পল সেল, সিম্পল সেলে কটা গঠনকারী কণা আছে? 8টা। আটটা। আটটা কর্নারে আটটা। যদি আমি বলি দেহকেন্দ্রিক পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ, মানে ফেস সেন্টার সেল, সেখানে কটা কণা আছে? 14টা। 14টা, কারণ আটটা কর্নারে আটটা প্লাস ছটা ফেসে ছটা, টোটাল 14টা। বডি সেন্টার সেলে কটা আছে? আটটা কর্নারে আটটা, মাঝখানে 9টা। একটা, মানে 9টা আছে। আর প্রান্তকেন্দ্রিক বা এন্ড সেন্টার সেলে কটা আছে? আটটা কর্নারে আটটা, উপরে 10টা। একটা, 10টা, উপরে একটা নিচে একটা, 10টা। 10টা। তো এখন একটা কথা আগে থেকেই বলে রাখি যে এই যে প্রান্তকেন্দ্রিকটা, এটা কিন্তু সিলেবাস বহির্ভূত। কেন বহির্ভূত একটু পরেই বুঝতে পারবে। করে রাখতে ক্ষতি নেই, কি আছে। আর এই যে এটা তোমরা বললে যে 8টা পার্টিকেল, 14টা পার্টিকেল, 9টা পার্টিকেল, 10টা পার্টিকেল, এখন এটা তোমাদের চোখে ঠিক মনে হচ্ছে, ঠিক আছে? এখন এটা তোমাদের চোখে ঠিক, কিন্তু একটু বাদে এটা ভুল প্রমাণিত হবে। তো এই 8, 14, 9, 10 এটা মুখস্থ করার দরকার নেই, এমনি জাস্ট জিজ্ঞেস করলাম। এটা কিন্তু ভুল কনসেপ্ট, হ্যাঁ? পরে দেখছি আমরা। তাহলে আমাদের একক কোষগুলো আঁকা হয়ে গেল। 4 রকমের একক কোষ আমরা করলাম তাদের গঠনকারী কণার বিন্যাসের উপর নির্ভর করে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কেলাসকে আমরা ক্লাসিফাই করব অ্যাকর্ডিং টু দেয়ার জিওমেট্রিক্যাল শেপ। জিওমেট্রিক্যাল ফিগারের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এবারে ক্লাসিফাই করব, ঠিক আছে? সো লেখো কেলাসের শ্রেণীবিভাগ। এই চারটাকে মনে রেখো অবশ্যই। কেলাসের শ্রেণীবিভাগ, কেলাসের শ্রেণীবিভাগ। ইকুয়াল 4টে কলাম করো। কেলাসের শ্রেণী, কিনারা দৈর্ঘ্য, আন্তঃপৃষ্ঠীয় কোণ আর উদাহরণ। ঠিক আছে? জ্যামিতিক আকারের উপর নির্ভর করে নামগুলো দেওয়া হয়েছে। নাম্বার 1 হচ্ছে ঘনক আকার। ঘনক আকার মানে কিউবিক। নাম্বার 2 হচ্ছে চতুস্তলকীয়, ইংলিশে হচ্ছে টেট্রাগোনাল। টেট্রাগোনাল। নাম্বার 3 হচ্ছে ষড়তলীয়। ষড়তলীয়, ষড়তলীয় মানে হেক্সাগোনাল, ঠিক আছে? ষড়তলীয়, হেক্সাগোনাল। তোমরা দুমদাম লিখে দিও না, আগে ওয়েট করে যাও, আমার লেখা হয়ে যাক তারপরে লিখবে। 4 নম্বর হচ্ছে রম্বোহেড্রাল। রম্বোহেড্রাল 7খানা আছে, মুখস্থ করে ফেলবে। রম্বোহেড্রাল, এমন কিছু কঠিন না। ইংলিশটা হচ্ছে RHOMBO, রম্বোহেড্রাল। রম্বোহেড্রাল, এই রম্বোহেড্রালের আরেকটা নাম আছে, মনে রাখবে, অর ট্রাইগোনাল। ট্রাইগোনাল। 5 নম্বর হচ্ছে অর্থরম্বিক। 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 6 নম্বর হচ্ছে মনোক্লিনিক। মনোক্লিনিক। 7 নম্বর হচ্ছে ট্রাইক্লিনিক।
ট্রাইক্লিনিক। ঠিক আছে, তো কি হয়, এই 7টার জন্য 7টা আলাদা আলাদা কম্বিনেশন হবে। এই 7টা আলাদা কম্বিনেশন মুখস্থ করলে তবে তোমরা এমসিকিউ পারবে একটা। ঠিক আছে, দুঃখের ব্যাপার, 7টা কম্বিনেশন একটা এমসিকিউ। কোশ্চেন দেবে, দেবে মানে দেবেই। তাহলে আমরা একটা একটা করে শুরু করি। হ্যাঁ, যেমন ধরো প্রথমে যদি আমি, তোমাদের কিন্তু ছবি আঁকতে হবে না, তোমরা শুধু বুঝবে। যদি আমি ঘনকাকার বলি, ঠিক আছে, ঘনকাকার মানে কি, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। এবার আমরা কিনারা দৈর্ঘ্য কী কী নিয়েছিলাম মনে আছে তো? এক্স অ্যাক্সিস বরাবর ছিল এ, ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল বি, জেড অ্যাক্সিস বরাবর ছিল সি। ঘনকাকার হলে প্রত্যেকটা সমান হয়ে যাবে না? এ ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি। আচ্ছা, এবার ধরো তোমাদের যে ঘরটা ধরো ঘনক, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান, তো আন্তঃপৃষ্ঠ যে কোণগুলো, কোণগুলোর মান কত অঙ্কিত? 90 ডিগ্রি। তাহলে আমি বলতে পারি আন্তঃপৃষ্ঠীয় যে কোণগুলো আলফা ইজ ইকুয়ালস টু বিটা ইজ ইকুয়ালস টু গামা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। একটা কোণও যদি উল্টোপাল্টা হতো তাহলে আমাদের ঘরটা বেঁকাচোরা হয়ে যেত। ঘরটা সোজা পারফেক্টলি উঠেছে, তার মানেই হচ্ছে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, এক্সাম্পল কী হতে পারে? সোডিয়াম ক্লোরাইড হতে পারে, কপার হতে পারে, ডায়মন্ড মানে হীরক হতে পারে, হীরক। ঠিক আছে, আচ্ছা নেক্সট। স্যার চতুস্তলকীয় মানে কি? চতুস্তলকীয় মানে হচ্ছে ধরে নাও যে তোমাদের ঘরটা, হ্যাঁ, ঘরের যে মেঝেটা, মন দিয়ে শুনবে, ঘরের যে মেঝেটা, সেই মেঝেটা ধরে নাও বর্গাকার, সেই ঘরের মেঝেটা ধরে নাও বর্গাকার। এদিকে ঘরের যে উচ্চতাটা, সেই উচ্চতাটা আইফেল টাওয়ারের মতো, বুঝতেই পারছো। ঘরের মেঝেটা বর্গাকার মানে ঘরের যে দৈর্ঘ্য আর প্রস্থ ইকুয়াল। এবার ধরে নিচ্ছি এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস বরাবর যে লেংথটা সেটাকে আমরা কি বলি? ওয়াই। ওয়াই অ্যাক্সিস বরাবর যে লেংথটা সেটাকে আমরা কি বলি? বি। এক্স অ্যাক্সিস বরাবর লেংথটাকে আমরা বলি এ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর লেংথটাকে আমরা বলি বি। তো যেহেতু বর্গাকার, তাহলে এ আর বি এর মানটা সমান হবে, কিন্তু উচ্চতাটা তো আলাদা, উচ্চতাটা অনেক বড়। তাহলে রিলেশনটা কি হবে কেউ বলো? এই স্যার তাহলে এ আর বিটা সমান, কিন্তু সিটা অনেক বড়, তাই আনইকুয়াল। কোনগুলো কি হবে? 90 ডিগ্রি। কারণ সোজা ঘর উঠেছে তাই 90 ডিগ্রি হবে। লজিক দিয়ে কিন্তু এগুলো আমরা বলে দিতে পারছি, কোনো মুখস্থ করার দরকারই পড়ছে না, কিন্তু মুখস্থ করতে হবে। ঠিক আছে, উদাহরণ কি হবে? SnO2, সাদা টিন। টিনের তো অনেক অ্যালোট্রপস আছে, মানে বহুরূপ আছে, তার মধ্যে এটা একটা কালার সাদা, সাদা টিন SN। যদি কেউ এই দুটো না বুঝে থাকো আমাকে বলবে, চুপ করে বসে থাকবে না। না পারলে তো লজ্জার কিছু নেই। হয়েছে? নেক্সট কি আছে? ষড়তলীয়। ওয়েট, ষড়তলীয় বোঝাতে হবে। ষড়তলীয় কীরকম দেখতে হয়? ষড়তলীয় হচ্ছে এটা ষড়ভুজ টাইপের থাকবে। তোমরা কিন্তু ছবি টবি আঁকতে যেও না, তোমরা দেখো তাহলেই হবে, জাস্ট এনাফ। এবার দেখো একটু ব্যাকাচোরা হয়ে গেছে ছবিটা, কিছু করার নেই। এবার ধরো যে কোনো একটা পয়েন্টকে, ধরো এই পয়েন্টটাকে আমি অ্যাক্সিসে বসিয়েছি, ঠিক আছে? তাহলে এদিকটা ধরে নিচ্ছি এক্স অ্যাক্সিস, এদিকটা ধরে নিচ্ছি ওয়াই অ্যাক্সিস, আর এদিকটা ধরে নিচ্ছি জেড অ্যাক্সিস। তো এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস। এবার আমাকে একটা কথা বলো, ষড়ভুজ তো, তো ষড়ভুজটা ধরো এই তলটাকে আমি আঁকছি, হ্যাঁ, এরকম। এই তলটা, তো স্যার প্রত্যেকটা বাহু সমান? ইয়েস, তবেই তো ষড়ভুজটা হয়েছে, প্রত্যেকটা বাহুই এখানে সমান।
তাহলে এই যে এক্স অক্ষ বরাবর যে দৈর্ঘ্যটা মানে এ আর ওয়াই অক্ষ বরাবর যে দৈর্ঘ্যটা দুটোকে সমান বলতে পারি আমরা? অবশ্যই। হুম, আর এই শরতলীয়টার উচ্চতা ধরে নাও আইফেল টাওয়ারের মতো, মানে অনেক উঁচু। তাহলে সি এর রিলেশনটা কি হবে? নট ইজ ইকুয়ালস টু not equal to সি। ভালো। এবার অ্যাঙ্গেলগুলো দেখা যাক, যে বুঝছো না আমাকে বলবে। তাহলে এ ইজ ইকুয়ালস টু বি, নট ইজ ইকুয়ালস টু সি হলো, ভালো কথা। এবার অ্যাঙ্গেলগুলো দেখা যাক, কি কি অ্যাঙ্গেল বলেছিলাম। এক্সের উল্টো দিক মানে এইটা, এটা হচ্ছে আলফা। ওয়াই এর উল্টো দিক মানে এটা হচ্ছে বিটা। ছবি দেখে কি মনে হচ্ছে আলফা আর বিটার ভ্যালু কত হবে? 90 90 শিওর তো প্রত্যেকে? একদল লোক ভূতের মতো বসে আছে কেন চুপ করে? উত্তর কোথায়? 90 এই অ্যাঙ্গেলটা সোজা 90 ডিগ্রি বোঝাই যাচ্ছে, তাহলে আলফা আর বিটা 90 ডিগ্রি। ওকে। আর জেড অ্যাক্সিসের উল্টো দিকের অ্যাঙ্গেল কোনটা? এইটা, গামা। গামা কত? 120 120 কত? 120 120 কি করে বুঝলাম আমরা 120 ডিগ্রি হবে? শুনে রাখো, যে কোনো বহুভুজের বহিকোণ বার করা যায়। বহিকোণের ফর্মুলা কত? 360 ডিগ্রি ডিভাইডেড বাই বাহুর সংখ্যা। বাহু কটা হয় ষড়ভুজে? 6টা। তাহলে 360কে 6 দিয়ে ডিভাইড করলে কত আসবে? 60 ডিগ্রি। তার মানে বাইরের এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, বা ধরো এই যে এই কোণটা, এই কোণটা, এটা 60 ডিগ্রি। তো এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 180 মাইনাস 60 মানে 120 ডিগ্রি। তার মানে এই যে কোণটা এটা 120 ডিগ্রি, এইটা। তাহলে গামার মান এখানে কত? গামার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে দেখো আলফা আর বিটাটা সমান, কিন্তু গামাটা 120 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো সবাই। তাহলে এ ইজ ইকুয়ালস টু বি, নট ইজ ইকুয়ালস টু সি। আর আলফা ইজ ইকুয়ালস টু বিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, বাট গামাটা হচ্ছে 120 ডিগ্রি। সো আলফা এ ইজ ইকুয়ালস টু বি, নট ইজ ইকুয়ালস টু সি, আর আলফা ইজ ইকুয়ালস টু বিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, আর গামা ইজ ইকুয়ালস টু 120 ডিগ্রি। যদি কেউ থাকো যে বোঝনি আমাকে বলবে। এক্সাম্পল লেখো, জিঙ্ক অক্সাইড, জিঙ্ক অক্সাইড, গ্রাফাইট এটসেট্রা। ঠিক আছে, কি কি বললাম তাহলে? জিঙ্ক অক্সাইড আর গ্রাফাইট, হ্যাঁ লিখে রাখো, জিঙ্ক অক্সাইড আর গ্রাফাইট। নেক্সট কি আছে? রম্বোহেড্রাল। এটা ইজি। কেন রম্বোহেড্রাল ইজি কেন? যেমন ধরো এই যে বর্গক্ষেত্র, হ্যাঁ, বর্গক্ষেত্র কি হয়? প্রত্যেকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আর প্রত্যেকটা বাহু সমান। এবার ধরো এই বর্গক্ষেত্রকে আমরা বেঁকিয়ে দিয়েছি এরমভাবে, তাহলে কি হয়ে গেছে? বাহুগুলো সব সমানই আছে, বাহুগুলো সব সমানই আছে, শুধু অ্যাঙ্গেলগুলো আর 90 ডিগ্রি নেই। অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে গেছে, কিন্তু অ্যাঙ্গেলগুলো কিন্তু আলাদা নয়, সেমই আছে। এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সেম, এই অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা সেম, ঠিক আছে? তো অ্যাঙ্গেল কিন্তু নিজেদের মধ্যে চেঞ্জ হয়নি, 90 ডিগ্রি আর নেই। এটাকে বলা হতো হচ্ছে বর্গক্ষেত্র, এটাকে বলা হতো রম্বাস। সেরমভাবে ধরো এটা হচ্ছে ঘনক, সব বাহু সব সেম, এ ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি, আর অ্যাঙ্গেলগুলো সব 90 ডিগ্রির সঙ্গে ইকুয়াল। এবার ধরো এই ঘরটাকে বেঁকিয়ে দেওয়া হয়েছে এরমভাবে, ঘনক বেঁকে গেছে, তাহলে কি হয়ে গেছে? এটাকে বলা হয় রম্বোহেড্রাল, মানে বাহুগুলো সব সমান, অ্যাঙ্গেলগুলো নিজেদের মধ্যে সমান, কিন্তু 90 ডিগ্রি একটাও নয়। দিস ইজ রম্বোহেড্রাল, ঠিক আছে? মানে কীরকম হবে? এ ইজ ইকুয়ালস টু বি ইজ ইকুয়ালস টু সি, বাট অ্যাঙ্গেলগুলো আলফা ইজ ইকুয়ালস টু বিটা ইজ ইকুয়ালস টু গামা একটাও 90 ডিগ্রির সঙ্গে ইকুয়াল নয়। দিস ইজ রম্বোহেড্রাল। এক্সাম্পল কী হতে পারে? ক্যালসাইট। ক্যালসাইট মানে হচ্ছে CaCO3, ঠিক আছে? ক্যালসিয়াম কার্বনেট, CaCO3। তারপর সিনবার, সিনবার হচ্ছে HgS, মার্কিউরিক সালফাইড। এগুলো সব হচ্ছে রম্বোহেড্রালের এক্সাম্পল।
ঠিক আছে, তোমাদের চতুস্তলক জিনিসটা মনে আছে? চতুস্তলকীয় জিনিসটা কি বলেছিলাম যে তোমাদের ঘরের যে মেঝেটা বর্গক্ষেত্রাকার, কিন্তু উচ্চতাটা ধরে নাও আইফেল টাওয়ারের মতো। এবার ছবিটা আঁকছি আমি, টেট্রাগোনাল মানে সরি অর্থরম্বিকের শেপ আঁকছি, অর্থরম্বিক। অঙ্কিত, এই যে যেটা আমি এঁকেছি এটা বর্গক্ষেত্র না আয়তক্ষেত্র? আয়তক্ষেত্র। আচ্ছা অঙ্কিত, যদি আয়তক্ষেত্র হয় তাহলে তলার দূরেই তো সবসময় এ আর বি হয়, এ আর বি কি ইকুয়াল হবে এখানে? না স্যার। তাহলে এ আর বি তো নট ইকুয়াল হয়েই গেল প্রথমে। আর ঘরটার উচ্চতা ধরে নাও অনেক বড়, এত বড়, যেটাকে আমরা সি বলি। সিটা কি ইকুয়াল? না স্যার। তাহলে এ বি সি কোনোটাই সমান নয়, যাত্রী। কিন্তু ঘরটা সোজা উঠেছে, তাহলে অ্যাঙ্গেলগুলো কি হবে? 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেলগুলো সবকটা 90 ডিগ্রি হবে। তাহলে অর্থরম্বিক হচ্ছে একটা বাহুও সমান নয়, কিন্তু অ্যাঙ্গেল সবকটা 90 ডিগ্রি। বিলিভ মি, আমি আজ পর্যন্ত এই চারটা মুখস্থ করতে পারিনি। আমি মানে এখনও পর্যন্ত সেই 12 থেকে শুরু করে আজ এত বছর হয়ে গেছে এই লজিক দিয়েই মনে রেখেছি। কিন্তু যখন আমি তোমাদেরকে পড়াই, আই ডোন্ট সাজেস্ট দিস। কেন সাজেস্ট করি না এটা? সাজেস্ট না করার কারণ হচ্ছে পরীক্ষার হলে উইদিন এ সেকেন্ড তোমাদের কিন্তু এই ভ্যালুগুলো বলতে হবে। তখন যদি লজিক খুঁজতে যাও বেলা কাবার হয়ে যেতে পারে। লজিক যদি বাই চান্স ভুল হয়ে যায় প্রবলেম হবে, কিন্তু মুখস্থ থাকলে অ্যাটলিস্ট তাড়াতাড়ি করে বেরিয়ে যাবে। এক্সাম্পল কী হবে? KNO3 হতে পারে, বেরিয়াম সালফেট হতে পারে, আচ্ছা আরেকটা হচ্ছে রোম্বিক সালফার হতে পারে। অনেকে না গুলিয়ে ফেলে, বলে এই অর্থরম্বিকে রোম্বিক সালফার, ওটা তো রম্বয়েড ডালের এক্সাম্পল হবে না। এই যে রোম্বিক থেকে এসছে, এটা রোম্বিক সালফার, লিখে রাখো রোম্বিক সালফার। আমি ইংলিশে লিখছি রোম্বিক সালফার, ঠিক আছে। মনোক্লিনিক, এবার এসছে মনোক্লিনিক। বেশ মন দিয়ে শুনবে মনোক্লিনিকটা। ধরো এই ঘরটা, খুব মন দিয়ে শুনবে এটা, হ্যাঁ ভালো করে বুঝবে। বিলিভ মি, এই যে এই 6 নম্বর যে জ্যামিতিক আকারটা এখন আঁকাচ্ছি, এটা যদি বুঝে যাও তোমাদের আর কোনোটা আটকাবে না। জাস্ট এইটা একটু বুঝে যাও আর একটাও আটকাবে না তোমাদের। কেন এটার মধ্যে এমন কি আছে? এই ছবিটা জাস্ট আমি একটু আগেই এঁকেছিলাম, এটাই হচ্ছে অর্থরম্বিকের শেপ। এখন আমি মনোক্লিনিকে আসিনি, ঠিক আছে। এটা হচ্ছে অর্থরম্বিকের শেপ। দেখো সবকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে। কোন কোন অ্যাঙ্গেল? এক্সের উল্টো দিকের অ্যাঙ্গেল যেটা আলফা, ওয়াইয়ের উল্টো দিকের অ্যাঙ্গেলটা বিটা, আর জেডের উল্টো দিকের অ্যাঙ্গেলটা গামা। সবকটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে। আর বাহু একটাও সমান নয়, মরুগ্গে বাহু দেখার দরকার নেই আমার। বাহু একটাও সমান নয়, এ সমান নয়, বিও নয়, আর সিও নয়। ভালো। এখন কি হলো, এই এক্স অ্যাক্সিসের পিছন দিক থেকে মানে এদিক থেকে প্রচণ্ড জোরে ঝড় এলো, ঠিক আছে। ঝড় এলো যার জন্য এই যে ঘরটা রয়েছে এটা সামনের দিকে হেলে পড়লো। সামনের দিকে মানে কোন দিকে? ধরো তুমি এক্স অ্যাক্সিসের উপর দাঁড়িয়ে আছো, ঘরটা তোমার দিকে হেলে পড়লো। ঘরটা তোমার দিকে হেলে পড়লো মানে ঘরটা কোন অ্যাক্সিসের দিকে হেলে পড়েছে? এক্স অ্যাক্সিসের দিকে হেলে পড়েছে। কিরমভাবে?
ঘরটা এখন এক্স অ্যাক্সিসের দিকে হেলে পড়েছে, লাইক দিস। ড্যাম 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 ড্যাম। তার মানে এবার আমি, শুনবে, তোমরা তো ছবিটা আঁকছো না, মন দিয়ে শুনবে। দেখো এক্স অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসটা যেরকম ছিল সেরকমই আছে, ওয়াই অ্যাক্সিসটা যেরকম ছিল সেরকমই আছে, শুধু একটা অ্যাক্সিস এখানে ঝুঁকে যাওয়ার কথা। কোনটা বলো তো? এই জেড অ্যাক্সিসটা। তাহলে ঠিকঠাক করে আঁকি জেড অ্যাক্সিসটাকে, কারণ ওটাও এখন ঝুঁকে গেছে, জেড অ্যাক্সিসটাও এখন ঝুঁকে গেছে। ঠিক আছে, কোন দিকে ঝুঁকে গেছে? এদিকে, এরমভাবে। ঠিক আছে, এবার আমাকে প্লিজ বলবে যে এই যে জেড অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের দিকে ঝুঁকে গেল, আমি বারবার করে বলছি আর কোনো অ্যাক্সিস কিন্তু ঝোঁকেনি, জেড অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের দিকে ঝুঁকে গেছে। এর জন্য আলফা, বিটা আর গামা কার কার ভ্যালু চেঞ্জ হয়েছে বলে তোমাদের মনে হয়? আগে প্রত্যেকটার ভ্যালু 90 ডিগ্রি ছিল, এখন জেড অ্যাক্সিসটা এক্স অ্যাক্সিসের দিকে একটু ঝুঁকে গেছে, তার জন্য কোন কোন অ্যাঙ্গেলে চেঞ্জেস হয়েছে বলে তোমাদের মনে হয়? বলো, প্রত্যেকে চেষ্টা করবে। স্যার বিটার। আচ্ছা আমি একটা একটা করে শুনবো, আমি একটা একটা করে শুনবো। ওয়েট বিটা ওয়েট ওয়েট ওয়েট, আমি শুনতে পাচ্ছি না, দাঁড়া দাঁড়া দাঁড়া। প্রথমে সৃজা বলছিল, সৃজা বলো কোন অ্যাক্সিসটা কোন অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়েছে? বিটা বিটা। আচ্ছা বিটাটা চেঞ্জ হয়েছে, আর কোনো চেঞ্জ হয়নি? আলফাটা ঠিক আছে সঞ্জয়, এক মিনিট দাঁড়া। সৃজা শুধু বিটা, আচ্ছা ঠিক আছে, সৃজা বলেছে বিটা। আচ্ছা অঙ্কিত, তুমি বিটা বলেছিলে তাই তো? হ্যাঁ স্যার। আর কিছু? না, আরগুলো চেঞ্জ হয়নি। আচ্ছা সঞ্চারী এবার বলো। আলফা আর বিটা। আলফা আর বিটা, আচ্ছা। আর বাকিরা কেউ? বিটা। শুধু বিটা? আলফা বেটা, আলফা বেটা। বিটা। আলফা আর বিটা। আলফা আর বিটা, ভালো কথা। এবার তোমাদের সামনে যদি তিনটে পেন থাকে, দ্যাটস দ্য প্রবলেম। এই হচ্ছে অফলাইন ক্লাস, দরকার হয় পরে। উফ, ছবি আঁকতে আঁকতে শেষ হয়ে যাব। এই এক্স অ্যাক্সিস, তোমাদের সামনে যদি পেন থাকে তিনখানা, ওই যে ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম ডান হস্ত নিয়ম করো না তোমরা, ওরমভাবে তিনটে পেন নাও। এই একটা এক্স অ্যাক্সিস, এই একটা ওয়াই অ্যাক্সিস, আর এটা উপর দিক বরাবর জেড অ্যাক্সিস। ঠিক আছে, এটা উপর দিক বরাবর রয়েছে, মানে বুঝতেই পারছো এই যে রেখাটা, এটা সামনের দিকে বেরিয়ে আসছে, মানে আমাদের কম্পিউটার স্ক্রিনের মোবাইল স্ক্রিনের বাইরের দিকে বেরিয়ে আসছে। এটা এক্স অ্যাক্সিস, এটা বাইরের দিকে ওয়াই অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। এটা ছিল প্রথমত, যখন এক্স আর ওয়াইয়ের মধ্যে অ্যাঙ্গেল ছিল 90 ডিগ্রি, এক্স আর জেডের মধ্যে অ্যাঙ্গেল ছিল 90 ডিগ্রি, আর এই ওয়াই এর জেডটাও তো অ্যাঙ্গেলটা, এদের মধ্যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ছিল। একটু বাদে কি হলো, জাস্ট এই যে জেড অ্যাক্সিসটা এটা একটু সামনের দিকে ঝুঁকে গেল, জেড অ্যাক্সিসটা জাস্ট সামনের দিকে একটু এরমভাবে ঝুঁকে গেল। ভালো কথা, সামনের দিকে মানে কোন দিকে? পিওরলি এক্স অ্যাক্সিসের দিকেই ঝুঁকে গেল, পিওরলি এক্স অ্যাক্সিসের দিকেই ঝুঁকে গেল। তো তিনটে অ্যাঙ্গেল আছে, এক্স আর ওয়াই এর মধ্যে হচ্ছে গামা, এক্স আর জেড এর মধ্যে হচ্ছে বিটা, আর এই জেড আর ওয়াই এর মধ্যে হচ্ছে আলফা। সঞ্চারী আর ইন্দ্রনীল, ডু ইউ রিয়েলি থিঙ্ক যে, আচ্ছা অন্বেষা সাহা বোধহয় বলেছিল, যাই হোক যেই বলুক, আমি মনে নেই, যে আলফাটা চেঞ্জ হচ্ছে, তোমাদের সত্যি মনে হয়? না, হচ্ছে না। তাই না? আলফাটা তো সেম থাকছে, জেডটা এরকম থাকুক বা এদিকে ঝুঁকে যাক, কী লাভ হয়? ক্ষতিটা কী হচ্ছে? ওয়াই এর সঙ্গে ওর অ্যাঙ্গেলটা দেখো 90 ডিগ্রি হয়েছে, এটা পেন নিয়ে তোমরা ট্রাই করো, দেখো 90 ডিগ্রি হচ্ছে। সো আলফা চেঞ্জ হচ্ছে না, দ্য অনলি অ্যাঙ্গেল হুইচ ইজ বিং চেঞ্জড ইজ বিটা। তাহলে আলফা আর গামা কিন্তু আগের মতো 90 ডিগ্রি আছে, শুধু বিটাটা
চেঞ্জ হয়ে গেছে। সো বিটা ইজ নট ইকুয়ালস টু 90 ডিগ্রি। তো রিলেশনটা কী হবে এখানে? আলফা ইজ ইকুয়ালস টু বিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, নট ইজ ইকুয়ালস টু ভুল বললাম, আলফা ইজ ইকুয়ালস টু গামা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি, নট ইজ ইকুয়ালস টু বিটা। ক্লিয়ার টু এভরিওয়ান? হ্যাঁ স্যার। তো লেখো এ নট ইজ ইকুয়ালস টু বি নট ইজ ইকুয়ালস টু সি। বাহু একটাও সমান নয়, কিন্তু অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা আর গামা 90 ডিগ্রি, নট ইজ ইকুয়ালস টু বিটা। ঠিক আছে, এক্সাম্পল লিখে রাখো, আমি আর লিখছি না। মনোক্লিনিক সালফার আর সোডিয়াম কার্বনেট, মনোক্লিনিক সালফার আর সোডিয়াম কার্বনেট হচ্ছে Na2CO3, Na2CO3 সোডিয়াম কার্বনেট, মনোক্লিনিক সালফার আর সোডিয়াম কার্বনেট। লাস্ট হচ্ছে ট্রাইক্লিনিক। ট্রাইক্লিনিকের কোনো ছবি আমি আঁকবো না, সবচেয়ে সোজা এটা। কেন বলো তো? কারণ এখানে কিছুই ইকুয়াল নয়, কোনো অ্যাঙ্গেলও ইকুয়াল নয়, আবার কোনো অ্যাঙ্গেল 90-র সঙ্গেও ইকুয়াল নয়, সব আলাদা। মনে রাখাটা সবচেয়ে সহজ। পটাশিয়াম ডাইক্রোমেট মানে K2Cr2O7, আর ব্লু ভিট্রিয়াল জানো তো? CuSO4.5H2O, এই যে ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, CuSO4.5H2O করে ফেলো। এই টেবিল CuSO4.5H2 এটা কি বললেন? ব্লু ভিট্রিয়ল, এই টেবিল পরের দিন যদি মুখস্থ না পাই, আজকে রাতে তোমাদের খাতাগুলো দেব, কোনো একটা টাইমে আধ ঘন্টার জন্য আমি তোমাদের একটা মিটিং আইডি পাঠাবো রাতের দিকেই। স্যার আমার হবে না, আমাদের ক্লাস আছে বাংলা। কি কি বিড়বিড় করছো? ক্লাস আছে, বললাম বাংলা ক্লাস আছে আজকে রাত্রিবেলা। কি বলে রে মেয়েটা? বললাম বাংলা ক্লাস আছে রাত্রিবেলা। গলা টিপে দেবো গিয়ে কিন্তু। আমি কি কালা নাকি চিল্লাচ্ছ? মুসলাম, মুছে দিলাম, পরের দিন পড়া চাই। হেডিং দাও, ব্রেভেস ল্যাটিস। বাংলা তো পড়ে উল্টে দিয়েছো একেবারে। তোমার খাতাই আজকে আগে দেখবো আমি। ব্রেভেস ল্যাটিস, ইংলিশটা লিখে রাখো, ব্রেভেইস। ওকে, BRAVAIS, বিজ্ঞানী নাম থেকে এসছে, ব্রেভেইস ল্যাটিসেস। কি হলো জানো? 4 রকমের একক কোষ আছে। কি কি? SC, FCC, BCC আর ECC, তাই তো? 4 রকমের একক কোষ আছে, আর জ্যামিতিক আকারের উপর নির্ভর করে আমরা 7 রকমের কেলাসাকার গঠন পেয়েছি। কি কি? ঘনকাকার, চতুস্তলকীয়, ষড়তলীয়, রম্বোহেড্রাল, অর্থরম্বিক, মনোক্লিনিক আর ট্রাইক্লিনিক। এবার যেমন একটা কথা তোমাদেরকে বলি, যে ঘনকাকার, যে এই যে ঘনকাকার গঠনটা, হ্যাঁ, মানে কিউবিক শেপের কিন্তু সবকটা হয় না, শুধু SC হয়, FCC হয়, BCC হয়। আবার কোনো কোনো জ্যামিতিক আকারের সবকটাই হয়, আবার কোনো কোনো জ্যামিতিক আকারে একটা হয়, আবার দুটো হয়। যেমন SCটা সবার হবে। এরকম কম্বাইন করে 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 কম্বিনেশন করে দেখা গেছে 14 রকমের ল্যাটিস স্ট্রাকচার পাওয়া যাচ্ছে। সেই 14টা ল্যাটিস স্ট্রাকচারকে একসঙ্গে বলা হচ্ছে ব্রেভেস ল্যাটিস। যেমন ঘনকাকার কী কী পাওয়া গেল? SC, FCC আর BCC। তাহলে কটা হলো? ঘনকাকার হয় 3টে। নাম্বার 2,
চতুস্তলকীয়, চতুস্তলকীয়, টেট্রাগোনাল, চতুস্তলকীয় বা টেট্রাগোনাল, ঠিক আছে? কত কত রকমের হয়? দুটো, এসসিসি হয় আর বিসিসি হয়। তাহলে কটা? দুটো। 3 নম্বর ষড়তলীয়, ষড়তলীয়, হেক্সাগোনাল, ঠিক আছে? ষড়তলীয় একটাই হবে, এসসি। 4 নম্বর রম্বোহেড্রাল, রম্বোহেড্রাল, রম্বোহেড্রাল সেটাও একই রকমের হয়, এসসি। তাহলে একটা। 5 নম্বর মনোক্লিনিক, মনোক্লিনিক, মনোক্লিনিক দু রকমের হয়, কি কি? এসসি আর ইসিসি, দুটো হলো। 6 নম্বর হচ্ছে এই খেয়েছে রে, অর্থরম্বিকটা মিস করে গেছে। 1 মিনিট, 1 মিনিট, অর্থরম্বিক অর্ডার ওয়াইজ করাচ্ছি। অর্থরম্বিক, এসসি, এফসিসি, বিসিসি আর ইসিসি কত রকমের হয়? 4 রকমের। নেক্সট মনোক্লিনিক, মনোক্লিনিক, এসসি আর ইসিসি দু রকমের। 7 নম্বর ট্রাইক্লিনিক, ট্রাইক্লিনিক কত রকমের হয়? ট্রাইক্লিনিক এক রকমেরই হয়, এসসি। তাহলে টোটাল কটা কম্বিনেশন হলো? ঘনকাকার এসসি, ঘনকাকার এফসিসি, ঘনকাকার বিসিসি, 3টে। চতুস্তলকীয় এসসি, চতুস্তলকীয় বিসিসি দু রকমের। ষড়তলীয় এসসি এক রকমের, রম্বোহেড্রাল এসসি এক রকমের, অর্থরম্বিক এসসি, এফসিসি, বিসিসি, ইসিসি 4টেই হয়। মনোক্লিনিক এসসি, মনোক্লিনিক ইসিসি দু রকমের, ট্রাইক্লিনিক এসসি এক রকমের। টোটাল কত হচ্ছে? সব কটা মিলিয়ে দেখবে 14টা হচ্ছে। 3 আর 2 5, 6, 7, 11, 13, 14, 14 রকমের টোটাল কম্বিনেশন। দিস আর নোন অ্যাজ ব্র্যাভেইস ল্যাটিসেস। দ্যাটস ইট। কারো কোনো ডাউট থাকলে বলো। স্যার বলছি আগের দিনের পড়ার কয়েকটা টার্ম বুঝতে পারিনি। বলো, কিন্তু ঝঞ্ঝারি পড়ার পরে বলো, আমি এখনো পড়াবো, তারপরে বলছি। স্যার বলো। বলছি যে a is equal to b is equal to c, হ্যাঁ। তারপরে আলফা is equal to বিটা is equal to গামা, এইগুলো কোশ্চেনে কিভাবে দেবে? কি হয়, ভালো কোশ্চেন জিজ্ঞেস করেছো। যখন তোমাকে বললো দুভাবে দিতে পারে। একটা কন্ডিশন দিয়ে দিল, ধরো বললো আলফা ইজ ইকুয়ালস টু বিটা, একটা রিলেশন দিয়ে দিয়ে বললো যে এই শর্তটি নিম্নলিখিত কোন ক্লাসটির জন্যই প্রযোজ্য। এবার 4টে অপশান দিল, মনোক্লিনিক, ট্রাইক্লিনিক, এই সেই, দিয়ে তোমাকে বললো কোনটার জন্য হবে সেটা টিক করো, মানে মার্ক করতে হবে। এটা একটা গেল। আরেকটা হতে পারে যেটা ম্যাক্সিমাম টাইমে এসে থাকে, তোমাকে বললো যে মনোক্লিনিক ক্লাস আকার গঠনের জন্য নিম্নলিখিত কোন শর্তটি ঠিক। এবার শর্তটা এ বি সি দিয়েও দিতে পারে, আবার আলফা বিটা গামা দিয়েও দিতে পারে। 4টে অপশানের মধ্যে দিয়ে দিল। এবার বিশ্বাস করো পরীক্ষার হলে বসে ইনস্ট্যান্টলি মাথা খাটিয়ে বার করা কিন্তু খুব টাফ। সেই জন্য বলছি মুখস্থ রাখবে কন্ডিশনগুলো। মনোক্লিনিকটা না আমার পার্সোনালি খুব ইম্পর্টেন্ট বলে মনে হয় ওই অ্যাঙ্গেলটার জন্য। মানে আমি যদি কোশ্চেন সেটার হতাম তাহলে আমি মনোক্লিনিকটাই দিতাম। এবার তো সবই দিতে পারে, কিন্তু এইটা আশা করো না যে ঘনকাকার দেবে, নিশ্চয়ই না। ঘনকাকার আর ট্রাইক্লিনিক দিলে খুবই ইজি আমার মতে।
ট্রাইক্লিনিক ইজ ভেরি ইজি, সবই আনইকুয়াল, ওটা মনে রাখা। ঘনকাকার আর ট্রাইক্লিনিকটা মনে রাখা খুব সহজ। মনোক্লিনিকটা ইজ দ্য, আমার মনে হয় সবচেয়ে টাফ। মনোক্লিনিকটা সবচেয়ে টাফ আমার মনে হয়, অ্যাটলিস্ট। তোমাদের কি মনে হয় দেখা যাক। এনিওয়েজ, এখান থেকে কোনো ডাউট নেই, চলো একক কোষে যাচ্ছে। আচ্ছা, এটাকে একটু লিখতে হবে না, একটু লিখতে হবে, একটু লিখতে হবে, এটাকে লেখো। লেখো 4টি বিভিন্ন ধরনের একক কোষ, 4টি বিভিন্ন ধরনের একক কোষ, ব্র্যাকেটে লেখো এসসি, এফসিসি, বিসিসি আর ইসিসি। ব্র্যাকেট ক্লোজ। এবং 7টি বিভিন্ন শ্রেণীর কেলাসের সমন্বয় 14টি বিভিন্ন রকমের কেলাস জালক, 14টি বিভিন্ন রকমের কেলাস জালক বা ল্যাটিস বিন্যাস পাওয়া যায়। এগুলিকে ব্র্যাভেস ল্যাটিস বলে। ঠিক আছে, আই হোপ এখান থেকে তোমাদের কোনো ডাউট নেই। এবার আমি আবার ফিরে আসছি আজকের ওই টপিকটাতে, এসসি, এফসিসি, বিসিসি, ইসিসি। হেডিং দাও, কণা সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী। কণা সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী। কণা সংখ্যা নির্ণয়ের নিয়মাবলী। বেশ, তাড়াতাড়ি করে বুঝবো আমরা, মন দিয়ে শোনো।
এগেন আই এম আস্কিং, এসসিতে কটা পার্টিকেল? তোমরা বলবে স্যার 8টা, তাই না? এফসিসিতে কটা? স্যার 8টা প্লাস 6টা 14টা। বিসিসিতে কটা? 8টা কর্নারে 8টা প্লাস স্যার ঘরের মাঝখানে একটা মানে 9টা। আর ইসিসিতে 8টা কর্নারে 8টা, উপরে একটা নিচে একটা মানে 10টা, তাই তো? এই চারটে অ্যান্সারই কিন্তু আমাদের ভুল, ওকে? না 8টা, না 14টা, না 9টা, না 10টা। তাহলে কণার সংখ্যা কী করে আমরা বার করব? তাহলে প্রথমে লেখো নাম্বার 1 এসসির ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে, এসসির ক্ষেত্রে, ঠিক আছে? এসসির ক্ষেত্রে আমি কদিন আগে সঞ্চারীদের একটা কোশ্চেন করাচ্ছিলাম, ইয়েতে বলছি জিনিসটা কি মনে করাচ্ছি। এসসির ক্ষেত্রে, ঠিক আছে? এখন ভালো করে একটা কথা বুঝবে, গল্পটা শুনবে। ধরো স্কুলে তোমরা টিফিন নিয়ে গেছো, ওকে? স্কুলে তোমরা টিফিন নিয়ে গেছো। এবার যেটা হয় যে টিফিন পিরিয়ডে সবাই হামলে পড়ে টিফিন বক্সের উপরে। এবার ধরো টিফিন বক্সটা নিয়ে গেছে, এবার তোমার টিফিন থেকে ইনক্লুডিং ইউ 4জন মিলে টিফিনটা খেয়ে নিল, তুমিও আছো তার মধ্যে, 4জন মিলে টিফিনটা খেয়ে নিল। তাহলে প্রত্যেকের শেয়ার কত করে হলো? 1/4 করে, তাই না? যদি একটাই টিফিন বক্স থেকে 8জন মিলে খেতে, তাহলে প্রত্যেকে কত করে শেয়ার পেতে? 1/8 করে। এবার বাড়ির লোক চালাক, বুঝে গেছে যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, এ মেয়ে তো পুরো টিফিন খায় না, তাহলে এখন পুরো টিফিন বাটি খালি আসছে কী করে? তখন বুঝে গেল যে নিশ্চয়ই অনেকে মিলে খাচ্ছে। তখন এই বড় বড় ক্যারিয়ারগুলো হয় না, ধরো 8 বাটি এরকম পাঠিয়ে দিয়েছে, মানে 8জনের জন্য টিফিন দিয়েছে। কত বড় ক্যারিয়ার বাবা! তো এখন 8জনের মতো খাবার আছে এখানে, ঠিক আছে? একজনের খাবার থেকে তুমি কত শেয়ার পাচ্ছিলে? 1/8। তো 8জনের জন্য 8খানা বাটি দিয়েছে, তাহলে তুমি প্রত্যেকে কত করে পাবে? 1 স্যার। কারণ একজনের One. খাবার থেকে পাচ্ছি আমরা 1/8 শেয়ার, তাহলে 8জনের থেকে কত পাবো? 8 × 1/8 মানে কেটে কত হয়ে যাবে? 1 হয়ে যাবে, রাইট? তো বাড়ি থেকে এই জন্য বুঝে শুনে 8খানাই বাটি দিয়ে পাঠিয়েছে, 8জনের মতো টিফিন দিয়েছে। বোঝা গেল জিনিসটা? স্যার এটার সঙ্গে এখানে কি সম্পর্ক? দেখা যাক কি সম্পর্ক। প্রথমত তোমাদের যদি এটা মনে হয়ে থাকে এই যে প্রত্যেকটা কর্নার পার্টিকেলগুলো কীভাবে ছবিটা এঁকেছি একবার দেখো। কর্নার পার্টিকেলগুলোর পুরো অংশটা কিন্তু ঘনকের মধ্যে নেই, লক্ষ্য করে দেখো। গোলকের পুরো অংশটা কিন্তু ঘনকের মধ্যে নেই, অনেকটাই পোর্শন কিন্তু বাইরে রয়েছে, ঠিক আছে? এখন বাইরে যেটা রয়েছে সেটা কোথায় রয়েছে, সেটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। তোমাদের মনে আছে এগুলো কি? স্যার এগুলো একক কোষ। একক কোষ এনেছিলাম কোথা থেকে? স্যার এটা ফ্ল্যাটের মধ্যে থেকে একটা ঘরকে বার করে আনা হয়েছিল। আচ্ছা, এই যে ফ্ল্যাটের যে একটা রুম, তো তার আশেপাশে আরও অনেক রুম থাকে, তাই না? সেরকমভাবে ধরে নাও এটা একটা রুম। শুনবে ভালো করে শুনবে। এটা একটা রুম, ওয়ান, টু, 3, 4, 5, 6, 7, 8। আমি না এই মাঝখানে ঘরটাকে একটু রেড করে দিচ্ছি, এটাকে, যেটা হয়তো মিডিলের ঘরটা রয়েছে। এবার আমাকে একটা প্লিজ একটু কথা বলো, আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো এটা দেখে, একটু ঘিঞ্জি হয়ে গেছে ট্রুলি। এই মাঝখানের ঘরটাকে আমি শুধু রেড করে দিচ্ছি যাতে একটু সুবিধা হয় বুঝতে। মাঝখানের এই যে ঘরটা প্রত্যেকে অ্যান্সার করবে, এর চারদিকে কটা ঘর এঁকেছি আমাকে বলবে গুণে। মাঝখানের ঘরটা চারদিকে অনেকগুলো ঘর এঁকেছি, তাই না? কটা ঘর আঁকা হয়েছে টোটাল? 5টা স্যার। 5টা? আমি তো আরও বেশি দেখছি গো, কি বলো? 8টা। 8টা 8টা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টোটাল 8টা ঘর রয়েছে, ভালো কথা।
এবার আমি বললাম যে এই ঘরের, আচ্ছা অন্বেষা শাহকে বলছি, তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ওকে, ভালো। যে বুঝতে পারবে না আমাকে কিন্তু বলবে অবশ্যই। যে কোনো একটা কর্নারকে আমি চুজ করতে বললাম। ধরো এই কর্নারটা তোমাদের চুজ করতে বললাম। বেশ স্যার, এই কর্নার বলতে পারবে এই কর্নারটা কটা ঘরে কমন আছে? 4টে। ইয়েস, রেড ঘরটায় একটা, বাঁদিকের ঘরটায় একটা, ডায়াগোনাল এই ঘরটায় একটা, আর এই ঘরটায় একটা। আর কোনো ঘরে এটা আছে না স্যার? তাহলে আমাকে বলবে যে এই একটা কর্নারে যদি একটা পার্টিকেল থাকে তাহলে প্রত্যেকটা ঘর কত করে শেয়ার পাচ্ছে? 1/4। 1/4। কিন্তু এখানেও ভুল আছে। কি ভুল স্যার? তোমরা শুধু নিজেদের ফ্লোরটার কথা ভাবলে, তোমাদের উপরেও যে একটা ফ্লোর আছে তার কথা তোমরা ভাবলে না কিন্তু। এই যে এখানে যে টোটাল 9খানা ঘর এঁকেছি এরমভাবে, রেড রেড ঘরটাকে নিয়ে 9টা হচ্ছে, তো এর উপরেও তো এরকম 9খানা ঘর আছে। তাহলে এই যে 1 2 3 4 এদের উপরেও তো আরও 4টে আছে, সেই ঘরগুলোতেও তো এই কর্নারটা কমন। কমন কি কমন না? তাহলে অঙ্কিত, এই একটা কর্নার কটা ঘরে কমন হচ্ছে? 8টা ঘরে। এই 8টার কথাটা কে কে বোঝনি? বি অনেস্ট টু ইয়োরসেলফ, এই 8টা কথা কে কে বোঝনি? 4টে ঘর তো দেখতেই পাচ্ছ, 8টাটা কে কে বোঝনি? কি হয়েছে সৃজা, বোঝনি? 4টে ঘর বুঝেছো? হ্যাঁ। তো 4টে ঘরের মাথায় আরও 4টে ঘর আছে না? ওই 4টে ঘরের নিচের দিকে তো এই কর্নারটা কমন থাকবে। তাহলে নিচের 4টে, উপরের 4টে। পায়েল, বুঝেছো? হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড। সবাই বুঝেছো তাহলে? হ্যাঁ স্যার। ভেরি গুড। তাহলে প্রত্যেকটা কর্নার কটা ঘরে কমন? স্যার 8টা ঘরে কমন। তাহলে প্রত্যেকে কত করে শেয়ার পাচ্ছে? স্যার 1 এর 8। তার মানে এই যে কর্নার পার্টিকেলগুলো রয়েছে, যদি ভেবে নাও যে পুরো কর্নারটা পার্টিকেলটাই ভিতরে রয়েছে, ভুল ভাবছো। মাত্র এইটুকু অংশ ভিতরে রয়েছে। কত অংশ? 1 এর 8 অংশ। তো একটা পার্টিকেলের জন্য তোমরা পাচ্ছ 1 এর 8 অংশ একটা সেলে। এরকম কটা দিয়েছে? এরকম 8খানা দিয়েছে। তাহলে 8খানার জন্য কত হবে? 8 ইন্টু 1/8 মানে একটা। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করি এসসিতে কণার সংখ্যা কত, কি বলবে? একটা। বুঝেছো প্রত্যেকে? নট 8, ইউ উইল সে দেয়ার ইজ অনলি 1 পার্টিকেল ইন এসসি। কেন? 8 ইন্টু 1/8। ঠিক আছে? তো বেশ, তো লেখো এসসির ক্ষেত্রে ছবি টবি তো আঁকতে হবে না, এত ছবি আঁকতে গেলে মরে যাবে। লেখো একক কোষের প্রতিটি কৌণিক বিন্দু, একক কোষের প্রতিটি কৌণিক বিন্দু পরপর সংলগ্ন 8টি একক কোষ দ্বারা বা 8টি একক কোষের ক্ষেত্রে সাধারণ মানে কমন, 8টি একক কোষের ক্ষেত্রে সাধারণ সুতরাং প্রতিটি একক কোষে একটি কৌণিক বিন্দুর অবদান 1/8 অংশ, 1/8 অংশ। সুতরাং এসসিতে কণার সংখ্যা পায়েল কত হবে গো? হ্যাঁ, এই যে 1 বলছো না, এটা এইভাবে বলবে সব সময়। 8 ইন্টু 1/8 ইজ ইকুয়ালস টু 1, মানে লেখার সময় এখানে। পরে আমাকে একবারে 1 বলে দিও, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এখন এইভাবে লিখবে 8 ইন্টু 1/8 ইজ ইকুয়ালস টু 1। এই যে কণাটা যে বুঝে গেছো, আর কোনোদিন কোনো অসুবিধা হবে না। এই কণা আমি বুঝতাম না, এই কণাটা আমার মাথাতে ঢুকতোই না, কিছুতেই ধরে রাখতে, মানে আমি বুঝতেই পারতাম না যে 8টা কী করে হচ্ছে। 3টে 4টে 5টা এই সমস্ত বলতাম। তাহলে এসসিতে কণার সংখ্যা একটা। দেখি
এবার এফসিসিটা কে বলতে পারে? এফসিসিতে কণার সংখ্যা কত হবে? 16টা। তোমার মুন্ডুটা 8 into 1/8 plus 2 into 1/4 to 1/2 কি বললে একবার বলো। 18/1/8টা বলতে হবে না, তারপরে প্লাস 8 into by আচ্ছা ঠিক আছে, ধরো তোমার ভয়েসটা একটু কাটছে। আচ্ছা সৃজা, একটা কথা তুমি আমাকে বলো, আনমিউট করো। তুমি একটা কথা আমাকে বলো, ধরো তোমার ঘরে যে তুমি বসে রয়েছো, তোমার সামনে যে দেওয়ালটা রয়েছে, ওই দেওয়ালটা, ওই দেওয়ালে কোনো একটা বল রয়েছে। এবার ওই দেওয়ালটা কটা ঘরের সঙ্গে কমন? দাও কেমন অমানুষ। একটা ঘরে একটা ঘর? না মানে একটা দেওয়াল কটা ঘরের মধ্যে হয় সেটা বলো অ্যাটলিস্ট। আচ্ছা ঠিক আছে, মিউট করো। পায়েল, কি হবে উত্তরটা? ঠিক মানে 6টা আমি বলছি পৃষ্ঠতল তোমার আর ঘরে, হলো তোমার ঘরের যে দেওয়ালটা রয়েছে সেই দেওয়ালটা কটা ঘরের সঙ্গে কমন? তোমার দুটো। দুটো, তোমার ঘরটা আর তোমার সামনের ঘরটা, এটা বুঝতে পারছি না আমরা। এইটা যদি একটা, এইগুলো বোকা বোকা জিনিসপত্র কিন্তু। এই যে রুমটা, রুমের যে কোনো একটা দেওয়ালকে যদি আমরা চুজ করি, যদি ধরে নিই যে ধরো এই দেওয়ালটা, কোন দেওয়ালটা? যেটা এই দুটো ঘরের মধ্যে রয়েছে, এই দুটো ঘরের মধ্যে যেটা রয়েছে, তো কার কার মধ্যে কমন এটা? একটা এই ঘর আর একটা এই ঘর, দুটো ঘরের মধ্যে কমন। তো এখন এর গায়ে যদি কোনো একটা বল থাকে এরমভাবে, যদি দেওয়ালটা কোনো বল থাকতো লাইক দিস, তো সেটা কোন কোন ঘরের মধ্যে কমন হলো? দুটো ঘরের মধ্যেই কমনটা হতো। তার মানে আমি এটাই বলতে চাইছি যে পৃষ্ঠদেশে থাকা প্রত্যেকটা কণাকে দুটো একক কোষ মিলে শেয়ার করে। তো লেখো, প্রতিটি পৃষ্ঠকেন্দ্রিক বিন্দু, প্রতিটি পৃষ্ঠকেন্দ্রিক বিন্দু পরপর সংলগ্ন দুটি, প্রতিটি পৃষ্ঠকেন্দ্রিক বিন্দু পরপর সংলগ্ন দুটি একক কোষের ক্ষেত্রে সাধারণ। অতএব বা সুতরাং প্রতিটি একক কোষে একটি পৃষ্ঠকেন্দ্রিক বিন্দুর অবদান কত হবে? অবদান অঙ্কিত? 1/2 অংশ। ভেরি গুড, 1/2 অংশ। কেন? কারণ একটা কৌণিক বিন্দু দুটো ঘরের মধ্যে কমন, তাই 1/2 অংশ। আহা, কৌণিক নয়, পৃষ্ঠকেন্দ্রিক, তাই 1/2 অংশ। তাহলে এবার এফসিসিতে কণার সংখ্যা কত হবে? 8টা কর্নারে 8টা তো কমন, তাহলে 8 ইন্টু 1/8 প্লাস পৃষ্ঠকেন্দ্রিক কণা কটা আছে? 6টা, প্রত্যেকটার জন্য হাফ। তাহলে 8 ইন্টু 1/8 হচ্ছে 1, প্লাস 6 ইন্টু হাফ মানে হচ্ছে 3, তাহলে কত হবে? 4। তাহলে এসসিতে কণার সংখ্যা 1, এফসিসিতে কণার সংখ্যা 4। দ্যাটস ইট। এবার নেক্সট আমি আসছি বিসিসিতে। বিসিসি, আচ্ছা বিসিসিতে তো ওই 8টা কর্নারে 8টা রয়েছে তাই না? কিন্তু ঘরের মাঝখানে যেটা আছে ওটা, ধরো তোমার ঘরের মধ্যে একটা ওই যে ওই ঘরে ঝোলে না টুং 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 করে আওয়াজ হয় মাথায় বাড়ি লাগলে, তো ওইটা ধরো তোমার ঘরের মধ্যে ঝুলছে, তো ওটা কটা ঘরের সঙ্গে কমন? স্যার আমার ঘরের ভিতরে ঝুলছে, মানে আমার ঘরেই রয়েছে ওটা, অন্য কোনো ঘরে নেই। তাহলে ওটাকে কজন মিলে শেয়ার করছে? একজনই শেয়ার করছে। তো লেখো, দেহকেন্দ্রিক কণাটি
একটি একক কোষেই বর্তমান। দেহকেন্দ্রিক কণাটি একটি একক কোষেই বর্তমান। আচ্ছা অন্বেষা, তাহলে তুমি আমাকে একটু বলে দাও তাহলে কণার সংখ্যা কত হবে? দুটো, হ্যাঁ ওভাবে না, মানে কিভাবে বলতে মানে বলেছি? 8 into 1/8 তারপরে আর একটা 1। 8 ইন্টু 1/8 প্লাস 1। পাইল 1টা কেন হলো? ও পায়েল, হ্যাঁ 1টা কেন হলো? কি জ্বালাতন! ও ওয়ানটা হ্যাঁ বুঝতে। ওই দেখো, আরে ঘরের মধ্যে যে বলটা রয়েছে, হ্যাঁ ওটা শুধু ওটাতেই থাকবে। কোন দুনিয়ায় চলে যাওয়া মাঝে মাঝে। নেক্সট 4 নম্বর, ইসিসি। ইসিসি দেখি, ইসিসি কে বলতে পারে? নয়জন রয়েছো, ট্রাই করো, কে বলতে পারে ইসিসি? 8টা কর্নারে 8টা রয়েছে, উপরের ফেজে একটা, নিচের ফেজে একটা। বলো 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 তাড়াতাড়ি করে। 3 or 2, আমি জানি না, ওভাবে বললে হবে না, লজিক্যালি বলতে হবে, ভেঙে ব্রেক করে। 8 into 1/8 plus 1/2 into আচ্ছা ও বলছে 8 ইন্টু 1/8 প্লাস 2 ইন্টু হাফ, এটাই কি বলছো? স্যার 8 into 1/8 plus 1 plus 1 কি বললে বলো? 8 ইন্টু 1/8 তারপরে? plus 1 তারপর plus 1। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা বাকি আর কেউ? চুপ করে থেকো না, কিছু বলো অ্যাটলিস্ট। তোমাদের বলাতে বলাতে আমার একদিন কথা বন্ধ হয়ে যাবে। 8টা কর্নারে 8টা, এদের জন্য অবদান 1/8 হয়, সবাই জানে। উপরে একটা আছে, নিচে একটা আছে। ধরো এই যে উপরের যে দেওয়ালে যে বলটা বা উপরের ফ্লোরে যে বলটা, এটা কার সঙ্গে কমন? আমার উপরে যে ঘরটা রয়েছে তার সঙ্গে, মানে আমার ঘর আর উপরের ঘর। আরে তো পৃষ্ঠকেন্দ্রিক তো একটা, তাহলে কত করে শেয়ার দিচ্ছে? 1/2 করে শেয়ার দিচ্ছে। এরকম কটা আছে? উপরে আর নিচে আছে, তাহলে 2 ইন্টু হাফ হয়ে যাবে। তাহলে 8 ইন্টু 1/8 মানে 1, 2 ইন্টু হাফ মানে 1, তাহলে 1 প্লাস 1 মানে 2। অন্বেষা বুঝেছো? হ্যাঁ তাহলে এসসিতে কণার সংখ্যা একটা, এফসিসিতে কণার সংখ্যা 4টে, বিসিসিতে কণার সংখ্যা 2টো, ইসিসিতেও কণার সংখ্যা 2টো। আমি তোমাদের নেক্সট স্যাটারডে ক্লাস নেওয়ার আগে একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, যে কোনো দিন। আজকে রাতে তোমাদের খাতা দেব, দেখবো কে কী লিখেছো, আমি এখনও দেখিনি, আজকে দেখবই। এবার বক্তব্য হলো, তার মধ্যে একদিন তোমাদেরকে ডেট দিয়ে এই ক্লাসটার একটু, মানে এই চ্যাপ্টারটা একটু এক্সট্রা ডেট দিয়ে দেবো। ডাউট থাকলে বলবে, আদারওয়াইজ লিভ করো। আচ্ছা সঞ্চারী কিছু একটা বলছিলে ডাউটের বিষয়ে, বলো তুমি, বাকিটা বলো। হ্যাঁ স্যার